আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন। সাউন্ড লেখা ক্লিয়ার আছে কিনা কমেন্ট করে জানাবেন। আজকে আমরা লসাগু ও গসাগুর ক্লাস করব, যে টপিকটা খুবই গুরুত্বপূর্ণ এবং বিসিএস সহ প্রাইমারি নিবন্ধন 11 থেকে 20তম সমস্ত প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষাগুলোতে 1 মার্ক অন্তত আমরা কমন পেয়ে থাকি। তাই আজকের ক্লাস সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে শিখব, করব এবং শেখার পরে এগুলো বাসায় অবশ্যই প্র্যাকটিস করব। আমরা একটু কমেন্ট করে জানাবো যে সাউন্ড এবং লেখা ক্লিয়ার আছে কিনা। সেই সাথে আজকের ক্লাসটি সর্বোচ্চ পরিমাণ শেয়ার করব। যারা আমরা ক্লাসে উপস্থিত হয়েছি ক্লাসটি শেয়ার করি বেশি বেশি করে। আজকে তো নাসির স্যার শেয়ারকারীদের বই দিবে না। নাসির স্যার কোথায়? শেয়ারকারী আর মেনশনকারীদের তো আমরা বই দেই। আজকে কি বই লাগবে কিনা জানান। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা আমাদের লাইভ ক্লাসে উপস্থিত হয়েছেন ক্লাসটি শেয়ার করেন বেশি বেশি। খাতা খুলছেন আপনারা? চলেন আমরা শুরু করব, বেশিক্ষণ সময় নিব না। আচ্ছা, জামালপুর থেকে জয়েন করছেন, বান্দরবন খাগড়াছড়ি থেকে কেউ আছেন? এই যে অন্য কোনোটা পাইলে নিয়ে আসেন, এটা টকটক করে বেশি। কে কোথা থেকে জয়েন করছেন জানাইতে পারেন। তারপরে হচ্ছে গিয়ে শেয়ার করছেন কিনা, শেয়ার হয়ে গেলে ডান লিখে দেন, আমরা দ্রুতই ক্লাস শুরু করে দিব। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। নীলফামারী, নীলফামারী অনেক ছোট জায়গা। হ্যাঁ, শহরটা অনেক ছোট, শহরটা ছোট। নীলফামারী গেছিলাম আমি, নোয়াখালী গেছি। নোয়াখালী, কুমিল্লা, ফেনী ঘুরছি, অনেক জায়গায় ঘুরছি। কিন্তু নীলফামারী ছোট এবং মনে হয়েছে আমার কাছে 20 মিনিটে শহর কভার। আচ্ছা, হ্যাঁ আচ্ছা। ময়মনসিংহে তো গেছি, প্রতি মাসে যেতে হয়। ময়মনসিংহ অনেক আগের থেকেই যাই। ময়মনসিংহ এমন হয়েছে রাত্রেবেলা আড্ডা ফাড্ডা মাইরে সকালে নাস্তা খেয়ে আবার চলে আসছি। ময়মনসিংহ একসময় এরকম ঘুরছি। সিলেট, ময়মনসিংহ এসব লেগে রাতের বেলা যাইতাম, সকালে নাস্তা করে ব্যাক করতাম। দিনাজপুর থেকে, ঠাকুরগাঁও যাই নাই আমি। শেরপুর থেকে ওকে নেত্রকোনা গেছি। নেত্রকোনা আছে কারো বাড়ি এখানে? নেত্রকোনা নাই? আচ্ছা, চলুন আমরা ক্লাস শুরু করব। খুবই গুরুত্বপূর্ণ টপিকের ক্লাস। লসাগু। আমরা একটু শুরুতে লসাগু সম্পর্কে আলোচনা করি। লিখুন, খাতায় লিখুন লসাগু। লসাগু বলতে কি বোঝায়? লঘিষ্ঠ সাধারণ কি? লঘিষ্ঠ সাধারণ
গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক দ্বারা আমরা কি বুঝলাম? লঘিষ্ঠ বলতে হচ্ছে কি ছোট, সাধারণ বলতে হচ্ছে কমন, আর হচ্ছে গুণিতক যদি আমরা বলি যে গুণিতকটা কি, গুণিতক মানে হচ্ছে গিয়ে বলতে পারেন এক কথায় নামতা। গুণিতক বলতে নামতা। গুণিতক কারা? যেমন খেয়াল করেন, আমি যদি বলি 2 এর গুণিতক গুলো কে, তাহলে 2 এর নামতা পড়বেন। 2 এক কে? 2 দুগুণে 3 দুগুণে, এই যে 2 4 তারপরে 6 8 10 পাবেন, এরাই হচ্ছে কি 2 এর গুণিতক। গুণিতক বলতে নামতা। তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক খাতায় লেখেন। লসাগু হচ্ছে গিয়ে প্রদত্ত সংখ্যাগুলোর, খাতায় লেখেন, প্রদত্ত সংখ্যাগুলোর ক্ষুদ্রতম সাধারণ গুণিতককে বোঝায়। প্রদত্ত সংখ্যাগুলোর ক্ষুদ্রতম সাধারণ গুণিতককে বোঝায়। এই যে আমরা এখানে লিখলাম প্রদত্ত সংখ্যাগুলোর কি ক্ষুদ্রতম। ক্ষুদ্রতম বলতে হচ্ছে গিয়ে ছোট, তাই না? সব থেকে ছোট যে কমন, সাধারণকে ইংরেজিতে আমরা কমন বলি। সবচেয়ে ছোট কমন যেই গুণিতক বা হচ্ছে গিয়ে নামতা বলতেছি আমরা, তাই না? সেটা, এটা যদি আমরা একটু উদাহরণস্বরূপ বুঝতে চাই, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে ধরেন 12 ও 18 লসাগু নির্ণয় করতে যাচ্ছি। কার লসাগু? 12 এবং 18 লসাগু জানতে যাচ্ছি। তাহলে 12 আর 18 লসাগু মানে হচ্ছে কি গুণিতক। লসাগু বলতে হচ্ছে গিয়ে গুণিতক। তাহলে আমার 12 আর 18 কি লাগবে? নামতা লাগবে। গুণিতক মানে কে? নামতা। তাহলে 12 এবং 18 নামতা যদি আমরা পড়ি, তাহলে 12 নামতা কি পাবো? 12 এক কে? 12 দুগুণে 3 12, 4 12, 5 12, 6 12, 72, তাই না? এরকম অনেক পাবো, অসংখ্য পাবো না, নামতা অসংখ্য পাবেন আপনি। গুণিতক শেষ করতে পারবেন? 12-র সাথে যাই গুণ দিবেন ওইটাই একটা গুণিতক, 12-র গুণিতক নাকি? তাহলে অসংখ্য গুণিতক পাওয়া যাবে। আবার 18-র যদি বলি, 18 এক কে? 18 দুগুণে 3 18, 54, 4 18, 72, এরকম 18 আবার অনেক গুণিতক পাওয়া যাবে। এখন যদি আমি খেয়াল করি যে 12 এবং 18-র যে গুণিতক গুলো আমরা পাইছি, এদের মধ্যে কেউ কমন আছে কিনা? আছে? কোন কমন গুণিতক আছে? কে আছে বলেন তো? কে আছে? 36 আছে। এই দেখেন, 12-র একটা গুণিতক হিসেবে 36 কে পাইছি, 18-র একটা গুণিতক হিসেবে কাকে পাইছি? 36 কে পাইছি। 36-এর আগে কেউ আছে? 36-এর আগে? 36-এর পরে কাউকে পাবো? 34-এর পরে 72 আছে। 72-এর পরে কাউকে পাবো? বেসিক্যালি 36-এর পরে অসংখ্য গুণিতক পাবো, যারা হচ্ছে 12-র গুণিতক, 18-এর গুণিতক। 12 এবং 18 উভয়ের গুণিতক 36-এর পর এরকম অসংখ্য পাওয়া যেতে পারে। কিভাবে পাওয়া যেতে পারে এটার আলোচনা একটু পরে আসবো, কিন্তু 36-এর আগে নাই, পাবো না, আর কাউকে পাবো না। 36-এর আগে কাউকে পাবো, এই জন্য 12 এবং 18 লসাগুকে 36। 36 হচ্ছে সেই সবচেয়ে ছোট কি সংখ্যা? ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম কমন সংখ্যা, যে হচ্ছে নাকি 12 ও 18 এর কি হয়? লসাগু। লসাগু বুঝা গেছে কিভাবে বের করলাম? এবার আসেন, যদি এইখানে এমন হইতো কোশ্চেনটা 12 ও 18-র গুণিতক কত বা 12 ও 18-এর লসাগু কত, ভালোভাবে বুঝবেন। হ্যাঁ, এই যে এখন যে ইনফরমেশনটা বলবো, এটা প্রশ্নের ক্ষেত্রে গিয়ে কাজে লাগবে। ভাজ্য। লসাগু মানে হচ্ছে আপনাকে ভাজ্য নির্ণয় করতে হবে, আর গসাগু হচ্ছে গিয়ে ভাজক নির্ণয় করতে হয়। আসেন, তাহলে এখানে যেটা বলতেছিলাম যে যদি আমাদের এরকম হইতো প্রশ্নটা যে 12 ও 18 এর লসাগু কত, অথবা 12 এবং 18 এর গুণিতক কত, তাহলে 12 আর 18 লসাগু বললে কত বলতাম? 36। কিন্তু অপশনে আমি 36 দেই নাই, তাহলে কি হইতে পারে? ডাবল না, ডাবল বলা যাবে না। 36-এর পরে গুণিতক চিন্তা করতে হবে। যখন দেখবেন আপনাকে বলবে যে 12 এবং 18 এর লসাগু কত, তাহলে আমাদের লসাগু হচ্ছে কত? 36, কিন্তু 36 অপশনে নাই। তখন আপনি যেটা করবেন, লসাগুর গুণিতক গুলো দেখবেন। কার গুণিতক? কার গুণিতক? তো লসাগু হচ্ছে কে?
তাহলে 36-এর গুণিতক দেখতে হবে। 36 একে 36, 36 দুগুণে 72। যদি আমি 336-এর কথা বলি তাহলে এখানে আসতেছে 108। এরকম করে 36 যদি না থাকে তাহলে কারে চিন্তা করতে হবে? 36-এর গুণিতক গুলো, লসাগুর গুণিতক। 36-এর গুণিতক বলতে 36 এখানে কি? লসাগু। লসাগুর গুণিতক চিন্তা করতে হবে। ওই যে আমরা বলছিলাম যে 12 এবং 18-র 36 বাদে আর কোনো কমন গুণিতক পাওয়া যাবে কিনা। কিভাবে পাওয়া যাবে? এই যে 36 হচ্ছে গিয়ে কমন সংখ্যা, এর গুণিতক নির্ণয় করা মানেই 12 আর 18 গুণিতক চলে আসা। তবে অনেক সময় কিন্তু আমার কাছে উত্তর এরকম থাকবে যে আপনাকে কিছু সংখ্যা দিয়ে একটা সংখ্যাকে নিঃশেষে বিভাজ্য হওয়ার কথা বলবে, কোন একটা ক্ষুদ্রতম সংখ্যাকে কিছু সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্যের কথা বলবে। হ্যাঁ, বলবে। দেখা যাবে যে ক্ষুদ্রতম বললে আমরা কি করি? লসাগু করি। লসাগু করার পরে যে মানটা আসছে দেখবো সেটা উত্তরে নাই। না থাকলে তখন কি করতে হবে? লসাগুর গুণিতক গুলোকে চিন্তা করতে হবে। কথা ক্লিয়ার? তাহলে আমরা লসাগু বলতে যেটা বুঝলাম, প্রদত্ত সংখ্যাগুলোর কি ক্ষুদ্রতম সাধারণ গুণিতক। আর গুণিতক বলতে আমরা কি বলছি? গুণিতক মানে নামতা। লসাগু করব কখন কখন, মানে কি কি শব্দ থাকলে প্রশ্নে লসাগু নির্ণয় করতে হয় লেখেন। লঘিষ্ঠ, তারপরে লেখেন হচ্ছে গিয়ে ক্ষুদ্রতম, ছোট, কম, কমপক্ষে, সর্বনিম্ন, ন্যূনতম। এই শব্দগুলো যদি থাকে তাহলে আপনি কি করবেন? লসাগু করবেন। শেয়ার করে একজন, মেনশন করে একজন, দুইটা। লিখছি আমরা। আচ্ছা, তাহলে কি 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 জিনিস থাকলে? লঘিষ্ঠ, ক্ষুদ্রতম, ছোট, কম, কমপক্ষে, সর্বনিম্ন, আর হচ্ছে গিয়ে ন্যূনতম। ন্যূনতম আমরা ঠিক লিখছি? হ্যাঁ, বাংলায় আসে তো, এটা আসে না? হ্যাঁ, তাহলে এই শব্দগুলো যদি থাকে তাহলে কি করতে হবে? লসাগু নির্ণয় করতে হবে। হ্যাঁ, আসি আমরা। আমরা যারা ক্লাসে উপস্থিত আছি তারা ক্লাসটা শেয়ার করি। নাসির স্যার যদিও নাই, এর জন্য বইয়ের ঘোষণা দিতে পারতেছিল না, এখন বইয়ের ঘোষণা দেওয়া যাবে। নাসির স্যার অনুমতি আসছে। সর্বোচ্চ শেয়ারকারীকে একজনকে এবং মেনশন করে একজনকে নাসির স্যারের এই পরীক্ষায় সর্বোচ্চ কমন পাওয়া যায় ক্যারিয়ার প্লাস বই, তাই না? এই বইটা গিফট করা হবে। তো যারা আছেন তারা হচ্ছে গিয়ে বেশি বেশি শেয়ার করেন, মেনশন করেন, ঠিক আছে? চলেন আমরা কোশ্চেনে চলে আসবো। লসাগু নির্ণয় প্রশ্ন বলা আছে সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানের 7, 14, 21, 35 ও 42 সারিতে গাছ লাগালে একটিও কম বা বেশি হবে না। শেয়ার করে নাসির স্যারের বুক দিবে। হ্যাঁ, বুক তো আসলে কোনটা, বই আর কি, বই দিবে কিনা, হ্যাঁ ওইটা দিবে, বই দিবে। হ্যাঁ, আর ওই বুক যেটা সেটা নাসির স্যার বলতে পারবে, সেটা কি বলে এটা, সেটা বলার অনুমতি আমার নাই। হ্যাঁ, আসেন। সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানের 7, 14, 21, 35 ও 42 সারিতে গাছ লাগালে একটিও কম বা বেশি হবে না। এখন এই প্রশ্ন আমি লসাগু নির্ণয় করব নাকি গসাগু নির্ণয় করব বলেন? কেমনে বুঝলাম? কি লেখা আছে? কম লেখা আছে। কম লেখা থাকলে কি করতে হয়? কিন্তু এখানে তো বেশিও লেখা আছে, বেশি থাকলে তো আবার গসাগু করতে হয়। তাহলে এই প্রশ্নে কমের সাথে সাথে কি লেখা আছে? বেশিও লেখা আছে। তো কম দেখলে যেমন আমি বলতে পারবো যে লসাগু নির্ণয় করতে হবে, বেশি লেখার কারণে আবার কি বলতে হয়? যে গসাগু তো নির্ণয় করা যাইতে পারে। যদি শুধুমাত্র এরকম হইতো যে কম, তাহলে আমি সরাসরি বলতে পারতাম কি
লসাগু। বেশি লেখা আছে এই কারণে ডিরেক্টলি বলতেও পারতেছি না। তাহলে উপায় কি হতে পারে? এই জাতীয় প্রশ্নের ক্ষেত্রে, আবার অনেক ক্ষেত্রে আপনি প্রশ্নের মধ্যে কম বেশি কোনোটাই পাবেন না। প্রশ্নের মধ্যে কি পাবেন না? কমও পাবেন না, বেশিও পাবেন না। তখন কি করবেন? অ্যান্সার দেখে বুঝতে হবে। এই যে অপশনগুলোর দিকে আমরা একটু খেয়াল করি, খেয়াল করেন অপশনগুলো, খেয়াল করেন কত আছে? 210, 220, 230, 260। নোট লেখেন হচ্ছে গিয়ে প্রশ্নের মান ছোট আর উত্তরের মান বড় হলে, প্রশ্নের মান ছোট উত্তরের মান বড় হলে লসাগু করতে হবে। প্রশ্নের মান ছোট আর উত্তরের মান যদি বড় হয় তাহলে আমরা কি করব? লসাগু। যখন আপনি প্রশ্নের মধ্যে লঘিষ্ঠ, ক্ষুদ্রতম, কম, কমপক্ষে, সর্বনিম্ন, তারপর হচ্ছে কি ন্যূনতম, এই জাতীয় কথা প্রশ্নের মধ্যে না পাবেন, সেই ক্ষেত্রে আপনি প্রশ্ন লসাগু নির্ণয় করবেন নাকি গসাগু নির্ণয় করবেন, সেটা নির্ণয়ের জন্য উল্লেখ থাকলে তো ভালো, বুঝতেই পারলাম, আর না থাকলে তখন এই নোটটা আপনারা খেয়াল করবেন। প্রশ্নের মান ছোট আর উত্তরের মান কি হতে হবে? বড়। তো আমরা যদি খেয়াল করি যে প্রশ্নের মানগুলো হচ্ছে 7, 14, 21, 35 ও 42, আর উত্তরের মানগুলো 210, 220, 230, 260। তাহলে কে বড়? উত্তরের মান বড়। আর প্রশ্নের মান? তো প্রশ্নের মান ছোট, উত্তরের মান বড়। আমরা কি নির্ণয় করব? লসাগু নির্ণয় করব। এখন অপশনও যদি না থাকতো, প্রশ্নের মান দেওয়া আছে কিন্তু অপশন দেই নেই, তাহলে কি করতাম? এটাই তো, অপশন দেই নাই আমি। প্রশ্নের মান তো দিবেই, কিন্তু কি দেওয়া হয় নাই? অপশন দেয় নাই। তাহলে কি করব? তাহলে খেয়াল করেন, সবার আগে কি লেখা আছে? সর্বমোট। তার মানে কি জানতে চাইছে? মোট গাছের সংখ্যা। মোট, আচ্ছা মোট গাছের সংখ্যা কি সারি থেকে কম হবে? মোট গাছের সংখ্যা, আমি কি বলবো যে গাছের সংখ্যা সারির সংখ্যা থেকে কম হবে? সম্ভব এটা? তাহলে সারির থেকে কি আসবে? বেশি আসবে। মোট গাছের সংখ্যা অবশ্যই সারির সংখ্যা থেকে কি আসবে? বেশি আসবে না? আর যেহেতু বেশি আসবে, তার মানে আমার উত্তরটা কি কম আসবে সারি থেকে, না সারি থেকে বেশি আসবে? তাহলে উত্তরের মান আমার বড় হইতেছে। ওই সেন্সে যদি আমি চিন্তা করি, সর্বমোট গাছের সংখ্যা অবশ্যই সারির থেকে কি হবে? বেশি হবে। তার মানে আমার উত্তরটা কি প্রশ্নের মানের থেকে কি বেশি? প্রশ্নের মানের থেকে বেশি হওয়া মানে কি? উত্তর বড়। উত্তর বড় হইলে কি করতে হয়? প্রশ্নের মান ছোট, উত্তর বড়। তাহলে কি করব? লসাগু। যদি অপশন নাও থাকে এভাবে চিন্তা করবেন। ক্লিয়ার? তাহলে এবার আসেন 7, 14, 21, 35 আর কি 42, এদের কি করতে হবে তাহলে? লসাগু। তাহলে আমি যদি লসাগু করি, 7 দ্বারা ভাগ করলে 1, 2, 3, 5, 6, আবার 2 দ্বারা ভাগ যাবে 1, 1, 3, 5, কত? 3, 3 দ্বারা ভাগ যাবে 1, 1, 1, 5, 1। তাহলে 5 3 15, 15 দুগুণে 30, 30 আর 7 210। তার মানে লসাগু হচ্ছে গিয়ে 210। উত্তর কোনটা? ক নাম্বার অপশন। লিখতে পারছেন? যারা 210 অ্যান্সার করছি তাদের অ্যান্সার কারেক্ট আছে। আমরা ক্লিয়ার হয়ে থাকলে বা লেখা শেষ হয়ে গেলে ডান লিখে দিব। শেষ লেখা আপনাদের? হ্যাঁ হ্যাঁ 7, 14, 21, 35 আর কি বলা আছে? 42। আমরা এটাকে লসাগু নির্ণয় তো আমরা সবাই পারি আলহামদুলিল্লাহ, নাকি? এর বাদে আমরা যদি আরেকটু ছোট করে করতে চাই লসাগু, তাহলে এই শুরুর সংখ্যা দ্বারা পরবর্তী কোনো সংখ্যা ভাগ যায় কিনা দেখেন। একটা, যে কোনো একটা গেলেই হবে। যায়? 14 কে এই 7 দ্বারা ভাগ করা যায়, তাই না? 14 এখান থেকে বাতিল করে দিবেন।
14 দ্বারা কেউ ভাগ যায়? 42। 3 14-তে 21 দ্বারা ভাগ যায়? 21 দুগুণে, তাহলে এই তিনটা বাদ, ওদেরকে হিসাবে আনার দরকার নাই। 35 দ্বারা তো আর 42 ভাগ যাবে না, যাবে? তাহলে এবার আমি শুধু 35 আর 42 এর লসাগু করলে আমার উত্তর চলে আসবে। 7 দ্বারা ভাগ করলে 5 7 35, 6 7 42, 5 6 30, 30 সাথে কত? 210। শেষ। ওকে, না আমি যদি চাই প্রশ্ন থেকে কিছু সংখ্যা কমাই নিয়ে তারপরে লসাগুটা করতে, সেটাও পসিবল, তবে এইভাবে করতে হবে। ক্লিয়ার? চলেন আমরা পরবর্তী প্রশ্নে আগাই। 2টি ঘন্টা যথাক্রমে 8 মিনিট এবং 6 মিনিট অন্তর অন্তর বাজে। দুপুর 12টায় 2টি ঘন্টা একত্রে বাজার পর আবার তারা কখন একত্রে বাজবে? 2টা ঘন্টা আপনি আপনার বাসায় গেটের সামনে ধরেন ঝুলাই রাখছেন। একটা ঘন্টা 8 মিনিট পরে বাজে, আর একটা ঘন্টা 6 মিনিট পরে বাজে। তাদের মধ্যে সময়ের পার্থক্য আছে না নাই? কত কত মিনিট করে? 2 মিনিট করে একটা সময়ের পার্থক্য আছে। একটা 8 মিনিট পরে বাজে, আর একটা 6 মিনিট পরে বাজে। তার মধ্যে একটা সময়ের পার্থক্য অবশ্যই আছে। কয় মিনিটের? 2 মিনিট। এমন একটা সময় আসবে যে সময়টা এই পার্থক্যটা আর থাকবে না, দেখবেন 2টা ঘন্টা একত্রে কি হয়েছে? বেজে উঠছে। তো আমাকে প্রশ্ন সেটাই বলছে যে 2টা ঘন্টা যথাক্রমে 8 মিনিট আর 6 মিনিট অন্তর অন্তর বাজে দুপুর 12টায়, এই ঘন্টা দুইটা একত্রে একবার বেজে উঠছে। কয়টায়? দুপুর 12টায় একত্রে বাজার পর আবার কখন তারা একত্রে বাজবে? তাহলে এই যে ঘন্টা একত্রে বা পর পর এই জাতীয় যদি কথা থাকে, ঘন্টা জাতীয় প্রশ্ন, একত্রে মিলিত হওয়া বা পর পর, কি কি বলছি বলেন? ঘন্টা জাতীয় প্রশ্ন পর পর বা একত্রে মিলিত হয়, এই জাতীয় প্রশ্নে আপনি কি করবেন? লসাগু করে ফেলবেন। কি করবেন? লসাগু। বেসিক্যালি এই যে একত্রে মিলিত হওয়া, কখন তারা আবার একত্রে বেজে উঠবে, একত্রে মিলিত হওয়া, এই জাতীয় প্রশ্ন আপনি কি করবেন? লসাগু। একত্রে বলতে এখানে আপনাকে একটা কমন সময় নিয়ে আসতে হবে, এমন একটা কমন সময় যে সময় দুইটাই কি হবে? বেজে উঠবে। এর জন্য আমরা কি নির্ণয় করব? লসাগু। কার কার লসাগু নির্ণয় করব? 6 এবং 8-এর। 2 দ্বারা আমরা যদি ভাগ করি, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, তার মানে 3 4 12, 12 দুগুণে কত? 24। তার মানে কত মিনিট পর তারা আবার একত্রে বাজবে? 24 মিনিট। যদি বলতো যে কত মিনিট পর পর তারা একত্রে বাজবে, এমনি যদি জানতে চাইতো যে কত মিনিট পর পর একত্রে বাজবে, তাহলে আমরা বলতাম কি 24 মিনিট পর পর তারা একত্রে বাজবে। কিন্তু বলছে হচ্ছে দুপুর 12টায় তারা একবার বেজে উঠছিল, পরবর্তী টাইমটা কখন? তাহলে 12টায় যদি একবার বেজে ওঠে, তাহলে পরবর্তী টাইম 24 মিনিট পরেই। তাহলে 12টা কত মিনিট আছে উত্তরে? এই যে গ নাম্বার অপশন অ্যান্সার। ঠিক আছে, 12টা 24 বা সি নাম্বার অ্যান্সার কারেক্ট আছে। যারা আমরা কমেন্ট করছি, ক হবে না, 12টা 12 হবে না, 12টা 24 হবে। হ্যাঁ, আপনাদের কারো বুঝতে প্রবলেম আছে? হ্যাঁ, একত্রে মিলিত হওয়া, পর পর, ঘন্টা, এই জাতীয় প্রশ্নগুলো যদি থাকে, এই যে এরকম দেখবেন 2টা ঘন্টা, 4টা ঘন্টা, 5টা ঘন্টা, এরকম আলাদা আলাদা সময়। শুনে আমার কথা শুনেন, কথা কথা শুনতে হবে। কথা বলার সময় আমি যখন কথা বলবো তখন অন্য কাজ করবেন না। হ্যাঁ, অন্য কোনো কাজ করবেন না। আমি কথা বলার সময় কোনো একটা কথা স্লিপ করে চলে গেলে আপনি সেটা পরে কি করবেন না, আর বুঝবেন না। আর না বুঝলে যেটা হয়, আমাকে আবার রিপিট করতে হয়। তাই আমি কথা বলার সময় কথা শুনতে হবে। কি বলছি? পরপর একত্রে মিলিত হওয়া, ঘন্টা। দেখবেন যে এখানে 2টা ঘন্টা বলছে, অনেক সময় দেখবেন 3টা 4টা ঘন্টা কথা বলবে, এবং প্রতিটা ঘন্টা আলাদা আলাদা একটা সময় কি হয়? বেজে ওঠার কথা বলবে। যে একটা ঘন্টা 5 সেকেন্ড পর, একটা 10 সেকেন্ড, একটা 15 সেকেন্ড, হ্যাঁ, পর পর বেজে ওঠে। এই যে পর পর। আবার আরেকটা কথা লেখা আছে, কি লেখা আছে? একত্রে। এই জাতীয় কথা যখন থাকবে, এই প্রশ্নগুলিতে আমরা কি নির্ণয় করব? লসাগু। এর বাদে আমরা একটা টেকনিক পাইছিলাম। হ্যাঁ, এমনিতে আমরা জানি ক্ষুদ্রতম, ছোট, কম, কমপক্ষে, সর্বনিম্ন, আর হচ্ছে ন্যূনতম। এই শব্দগুলোর কোনোটা লেখা আছে? থাকলে আমি বুঝতাম, নাই, এ কারণে বুঝতেছি না। তাহলে আমি ওই যে একটা তো অপশন দিছি একত্রে পর পর এগুলো, আরেকটা অপশন দিছি আপনাকে প্রশ্নের মান ছোট, উত্তরের মান বড়। তো প্রশ্নের মানগুলো দেখেন, 8 মিনিট আর কি 6 মিনিট, আর বলছে দুপুর কয়টায় বেজে উঠছে। এই অপশনে যে মানগুলো আছে সেগুলো কি 12 থেকে কি আগে আছে না পরে আছে? বেশি আছে না? তা প্রশ্নের মান বেশি আছে, আর অপশনের উত্তরের মান বেশি আছে, আর প্রশ্নের মান কি আছে? ছোট আছে। তাহলে সেক্ষেত্রে সেই সেই সেন্স থেকেও চিন্তা করলে আমি কি করতে পারি? লসাগু। কথা ক্লিয়ার?
এই কোশ্চেনটা আপনারা করেন, ততক্ষণ আজানটা শেষ হোক। এটা সলভ করেন, নিজেরা ট্রাই করেন। ওকে, তাহলে আমরা বলছিলাম একত্রে বেজে ওঠা বা একত্রে বাজা, ঘন্টা জাতীয় বা পরপর মিলিত হয় জাতীয় প্রশ্ন পেলে আমরা কি নির্ণয় করব? লসাগু নির্ণয় করবো। প্রশ্ন বলা ছিল পাঁচটি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে 5, 10, 15, 20 ও 25 কি সেকেন্ড, 25 সেকেন্ড অন্তর অন্তর কি করলো, বাজতে লাগলো। কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একত্রে বেজে উঠবে। তাহলে এই যে একত্রে বলে দিচ্ছে, একটা কমন টাইম জানতে চেয়েছে, কখন ঘন্টাগুলো আলাদা আলাদা না বেজে একটা কমন সময়ে বেজে উঠবে। তাহলে আমরা কি নির্ণয় করব? লসাগু। কাদের লসাগু? 5, 10, 15, 20, 25 এদের লসাগু যদি আমি নির্ণয় করি তাহলে আমি পাচ্ছি কত সেকেন্ড? 300 সেকেন্ড পাইতেছি। 5, 10, 15, 20 ও 25 যদি আমি লসাগু নির্ণয় করি তাহলে আমি পাচ্ছি 300 সেকেন্ড। তাহলে উত্তর যদি সেকেন্ডে থাকতো তাহলে অ্যান্সার দিয়ে আসতাম কি 300, কিন্তু দেওয়া আছে কি, দেওয়া আছে হচ্ছে মিনিটে। তাই আমি এই 300 সেকেন্ডকে 60 দ্বারা ভাগ করে দিব, কারণ 1 মিনিট সমান কত সেকেন্ড? 60 সেকেন্ড। 300 সেকেন্ডকে 60 সেকেন্ড দ্বারা ভাগ করলে উত্তর চলে আসবে কত মিনিট? 5 মিনিট। আশা করি সবাই ক্লিয়ার, বা 5 মিনিট যারা অ্যান্সার করছেন তাদের অ্যান্সার কারেক্ট আছে। আমরা পরবর্তী প্রশ্নে আগাই। ভাগশেষ অবশিষ্ট থাকা, এখানে আপনাদেরকে আগেই যে ইনফরমেশন গুলো খেয়াল করতে হবে ভালোভাবে শুনে রাখেন। একটা হচ্ছে নিঃশেষে বিভাজ্য হওয়া, আর একটা হচ্ছে গিয়ে ভাগশেষ অবশিষ্ট থাকা। যেমন আমরা যদি 5 দ্বারা যদি আমি 10কে ভাগ করি তাহলে 5 দুগুণ কত? 10। কোনো ভাগশেষ আছে? তাহলে 5 হচ্ছে আমার ভাজক, 10 হচ্ছে আমার ভাজ্য, 2 হচ্ছে ভাগফল, আর ভাগশেষ কি 0। তাহলে এখানে আমার কোনো ভাগশেষ নাই। এটা কি? এটাকে আমরা বলি নিঃশেষে বিভাজ্য। এটা আমরা কি বলি? নিঃশেষে বিভাজ্য। আর একটা হচ্ছে গিয়ে আমি মনে করি 14কে 5 দ্বারা ভাগ করলাম, তাহলে 5 দুগুণে 10, ভাগশেষ কত? 4। এটাকে আমরা কি বলি? ভাগশেষ অবশিষ্ট থাকা। এখন দুইটা জিনিস তাহলে এখান থেকে আগে জানলাম, একটা হচ্ছে নিঃশেষে বিভাজ্য হয়, আর একটা হচ্ছে কি থাকে? ভাগশেষ অবশিষ্ট থাকে। আবার ভাগশেষ অবশিষ্ট থাকার মধ্যে আবার দুই রকম আছে। একটা হচ্ছে গিয়ে আলাদা আলাদা সংখ্যা দ্বারা আপনি একটা কমন সংখ্যারে ভাগ করবেন, ভাগশেষও একটাই। যেমন এখানে বলতেছে কোন সংখ্যাকে 4 ও 6 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে কি থাকে? ভাগশেষ 2 থাকে। আপনি কিন্তু আলাদা আলাদা সংখ্যা দ্বারা একটা কমন সংখ্যারে ভাগ দিচ্ছেন, নাকি এমন একটা সংখ্যাকে আপনি ভাগ করতে চাচ্ছেন কি দ্বারা? 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে? ওই সংখ্যাটারে আপনি আবার কি দ্বারা ভাগ করবেন? 6 দ্বারা। সেক্ষেত্রেও ভাগশেষ কত? 2। তো এখানে ভাগশেষটা কি ভিন্ন ভিন্ন নাকি একই? আলাদা আলাদা সংখ্যা দ্বারা ভাগ করার পরেও ভাগশেষটা কি? একটাই। ভাগশেষ একটাই। আবার আরেক টাইপের প্রশ্ন পাবেন, ভাগ করছেন আলাদা আলাদা সংখ্যা দ্বারা, আবার আলাদা আলাদা ভাগশেষ পাবেন। তাহলে আমি এখানে বুঝে দিচ্ছি তিনটা জিনিস। একটা হচ্ছে প্রথমত নিঃশেষে বিভাজ্য হওয়া, আরেকটা হচ্ছে কি? ভাগশেষ থাকা। নিঃশেষে বিভাজ্য হওয়া আর এক জিনিস, আর ভাগশেষে থাকাটা আরেক জিনিস। ভাগশেষের মধ্যে আবার
টাইপ হচ্ছে কয়টা? দুইটা। আলাদা আলাদা সংখ্যা দ্বারা ভাগ করব, কিন্তু ভাগশেষ কয়টা থাকবে? একটা। আলাদা আলাদা সংখ্যা দ্বারা ভাগ করব, ভাগশেষও থাকবে কি? ভিন্ন ভিন্ন, আলাদা আলাদা। হ্যাঁ, তো খেয়াল রাখি আমরা। তাহলে এইখানে প্রশ্নে যেটা বলা হয়েছে যে কোন সংখ্যাকে 4 ও 6 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 2 থাকে। তা আমি এখানে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 2 থাকে এই কথাটা যদি বাদ দিয়ে বলি যে কোন সংখ্যাকে 4 ও 6 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, এই প্রশ্নটা কি আমরা রাখতে পারি? রাখা যায়? প্রশ্নটা এরকম হইতে পারতো না? অবশ্যই হইতে পারতো। নিঃশেষে বিভাজ্য হইতে পারে না? পারে। তাহলে প্রশ্নটা যদি এরকম হইতো প্রতি ক্ষেত্রে 2 ও ভাগশেষ 2 থাকে বা অবশিষ্ট থাকে, এই কথা না বলে যদি আমাকে নিঃশেষে বিভাজ্য বলতো, তাহলে আমি কি করতাম? এখন প্রথম প্রশ্ন হচ্ছে, এই প্রশ্ন আমাকে কি করতে হবে? লসাগু নাকি গসাগু? লসাগু নাকি গসাগু? তাই দেখেন লেখা আছে কোথাও ক্ষুদ্রতম, লঘিষ্ঠ, ছোট, কম, কমপক্ষে, ন্যূনতম, সর্বনিম্ন লেখা আছে? নাই। তাহলে বোঝার উপায় কি? প্রশ্নের মান ছোট, উত্তরের মান, প্রশ্নের মান এখানে ছোট আছে, উত্তরের মান কি আছে? বড় আছে। তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে? লসাগু নির্ণয় করতে হবে। তো লসাগু যদি আমি নির্ণয় করি, তাহলে কার কার লসাগু নির্ণয় করব? 4 আর 6 এর লসাগু নির্ণয় করতে হবে। 4 আর 6 এর লসাগু পাবো হচ্ছে আমি 12। 4 আর 6 এর লসাগু পাবো হচ্ছে গিয়ে 12। 12 কে? 12 হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যা 4 দ্বারাও ভাগ যায়, 6 দ্বারাও ভাগ যায় এবং কোনো ভাগশেষ থাকে না, নিঃশেষে বিভাজ্য সংখ্যা। 12 হচ্ছে ওই নিঃশেষে বিভাজ্য সংখ্যা যে 4 দ্বারাও ভাগ চলে যায়, 6 দ্বারাও ভাগ চলে যায়, কোনো প্রকার ভাগশেষ এখানে থাকে না। তাহলে আমার এই যে প্রশ্নটা ছিল কোন সংখ্যাকে 4 ও 6 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, সেটার অ্যান্সার আমি কি পাইতাম? 12 পাইছি। আমি 12 পাইছি। সাপোজ অপশনে 12 নাই, অপশনে 12 নাই, তাহলে উত্তর কি হইতে পারতো? 12 নামটা হইতে পারতো, 12 গুণিতক হইতে পারতো। 12 গুণিতক কে? 12 দুগুণে 3 12, 4 12, মানে এর যে কেউ হইতে পারতো। তার মানে বুঝলাম 12 না থাকলে অন্য কোনটা হবে। অন্য কে হবে? 12 গুণিতক যারা, তাদের থেকে কেউ একজন হবে। কারণ সেটা 24 হইতে পারে, 36 হইতে পারে, তারপরে 48 হইতে পারে, 60 হইতে পারে, 72 হইতে পারে, 84 হইতে পারে, যেটা থাকলো। এবার আসি, নিঃশেষে বিভাজ্য বোঝা গেছে? হ্যাঁ, আচ্ছা। এবার যদি আমাকে প্রশ্নে নিঃশেষে বিভাজ্যের কথা না বলে যেটা বলা হয়েছিল, কি বলা হয়েছিল? প্রতি ক্ষেত্রে ভাগশেষ 2 থাকে। তাহলে এখন যে লসাগুটা আসবে, সেই লসাগুর সাথে লসাগু যা আসবে তার সাথে ওই যে ভাগশেষ থেকে যাবে, তাকে কি করে দিতে হবে? যোগ করে দিতে হবে। তাহলে আমার উত্তর চলে আসবে। তাহলে যখন আমার কাছে প্রতি ক্ষেত্রে ভাগশেষ কি থাকবে, মানে ভাগশেষের কথা উল্লেখ থাকবে, এবং ভাগশেষ কি আলাদা আলাদা না একটাই? হ্যাঁ, জোরে বলতে হবে, একটাই। ভাগশেষ যখন একটাই থাকবে, তখন আমি কি করব? লসাগু নির্ণয় করে লসাগুর সাথে কি দিব? যোগ দিব। কাকে যোগ দিব? ভাগশেষটাকে যোগ দিব। তাহলে লসাগু আসছে কত? 12। 12 এবং ভাগশেষ কত? তাহলে কত পাচ্ছি? 14 পাইতেছি। 14 উত্তরে আছে? নাই। তাহলে এখন 14 যেহেতু নাই, তার মানে কি কি করতে হবে? তাহলে 12 গুণিতক চিন্তা করতে হবে। 12 গুণিতক, 12 পরবর্তী গুণিতক 24, তার সাথে 2 যোগ করলে 26 কি উত্তরে আছে? এই যে অ্যান্সার 26। যদি 26ও না থাকতো, তাহলে কি থাকতে পারতো? কি হইতো বলেন? 36 আর 2 যোগ করে এরপরেরটা 38 নাই, কি থাকতে পারতো? 50 থাকতে পারতো। কথা বুঝিয়ে পারছি? এই যে আমি এটাই শুরুতে আপনাকে বলছিলাম, অনেক সময় আপনি ডিরেক্টলি যে লসাগু সেটার মান আপনি নাও পাইতে পারেন, তখন লসাগুর গুণিতক চিন্তা করতে হবে যদি নিঃশেষে বিভাজ্যর কথা হয়। আর এখানে নিঃশেষে বিভাজ্য ছিল না, তাই কি করতে হয়েছে? লসাগু যা আসছে তার গুণিতকের সাথে গিয়ে কি করতে হয়েছে? 2 যোগ করতে হয়েছে। ঠিক আছে? নিঃশেষে বিভাজ্য যদি হইতো তাহলে অ্যান্সার কি দিতাম? 24। কিন্তু এখানে ভাগশেষ কি থাকতেছে? 2। তাই 24 এর সাথে 2 কি করতে হচ্ছে? যোগ করতে হচ্ছে। 26 হচ্ছে অ্যান্সার। বুঝাইতে পারছি? ক্লিয়ার সবাই? হ্যাঁ, বলেন। এই প্রশ্নগুলো লিখিত আকারে আসে না। যদি লিখিত আকারে আসে তাহলে এইভাবে আপনাকে লিখে দিয়ে আসতে হবে। ঠিক আছে? যে 12, 4 ও 6 লসাগু 12, অতএব কি বলে এটা, সংখ্যাটি লসাগুর সাথে ভাগশেষ যোগ করে, এগুলো আসে না, এসে আসে। হ্যাঁ, এগুলো আসে। আসেন, লিখিতর জন্য আপনারা পড়বেন হইতেছে গিয়ে শতকরা, লাভ ক্ষতি, বয়স, হ্যাঁ, তারপর হইতেছে গিয়ে ওই যে ট্রেনের কোশ্চেন পড়বেন, তারপরে হচ্ছে সময়, দূরত্ব, গতিবেগের প্রশ্ন পড়বেন, তারপর হচ্ছে গিয়ে আপনার হ্যাঁ লাভ ক্ষতির প্রশ্নগুলো পড়েন, সুদ কষার প্রশ্নগুলো পড়েন, এগুলো পড়বেন। সবচেয়ে বেশি পড়বেন হচ্ছে
লাভ ক্ষতির থেকে প্রশ্ন আসে সবচেয়ে বেশি, সুদ কষার থেকে প্রশ্ন আসে সবচেয়ে বেশি। যে 11 থেকে 20-এর যে রিটেনের পরীক্ষা, হ্যাঁ, এগুলোতে আপনারা পড়বেন সবচেয়ে বেশি হচ্ছে গিয়ে লাভ ক্ষতি, সুদ কষা, মানে সরল ও যৌগিক মুনাফা যেটা আমরা বলি। এরপরে বয়স পড়বেন, বয়স, ঠিক আছে। বয়সের মধ্যে আবার 2 থেকে 3 টাইপের প্রশ্ন সবচেয়ে বেশি আসে। একটা হচ্ছে দেখবেন বয়সের মধ্যে অনুপাত দিয়ে প্রশ্ন থাকে, হ্যাঁ, বাবা আর পুত্রের মনে কর বয়সের অনুপাত দেওয়া আছে, 5 বছর পরে তাদের বয়সের অনুপাত এত হবে, হ্যাঁ, এরকম একটা প্রশ্ন থাকে, এগুলো পড়বেন। আবার দেখবেন যে বাবার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ, এত বছর পরে বাবার বয়স পুত্রের বয়সের এত গুণ হয়ে যাবে, এরকম এক ধরনের প্রশ্ন আছে, এগুলো বেশি আসে। আর দেখবেন যে বয়সের মধ্যে গড় দিয়ে কিছু প্রশ্ন আছে, হ্যাঁ, 2 বছর পূর্বে 2 বছর পরে এরকম একটা প্রশ্ন থাকে যে পিতা ও 2 পুত্রের মনে করেন গড় বয়স এত বছর, 2 বছর পূর্বে 2 পুত্রের গড় বয়স ছিল এত বছর, বর্তমানে পিতার বয়স কত, এই জাতীয় প্রশ্ন থাকে। এই 3টা টাইপের প্রশ্ন রিটেনের জন্য ইম্পর্টেন্ট বয়স থেকে। সুদ কষার থেকে আপনার প্রশ্ন থাকে। লাভ ক্ষতির মধ্যে একটা খুবই কমন প্রশ্ন আছে যেটা অত্যাধিকবার আসছে, অত্যাধিকবার। যে মনে করেন একটা ঘড়ি আপনি 10% ক্ষতিতে বিক্রি করছেন, যদি সেখানে আপনি 40 টাকা বেশিতে ঘড়িটা বিক্রি করতেন তাহলে আপনার আর ক্ষতি হইতো না, 5% লাভ হইতো। ঘড়িটির ক্রয় মূল্য কত, এই রকমের একটা প্রশ্ন শুধু সংখ্যা চেঞ্জ করে 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 বারবার বারবার আসছে। এই কোশ্চেনটা লাভ ক্ষতি থেকে অবশ্যই রিটেনের জন্য প্র্যাকটিসে রাখবেন। এটা অনেকবার দেখছি আমি আসতে, অনেকবার। যদি বলি 100টা প্রশ্নের মধ্যে স্যার কয়বার খুঁজে পেতে পারি, আমার মনে হয় 60 থেকে 65 বার খুঁজে পাবেন যদি 100টা প্রশ্ন সার্চ করেন। এতবার আসছে এই প্রশ্নটা। এইসব প্রশ্নগুলো বা এই টপিকগুলো আপনি বাসায় কি করবেন, বেশি করে আরেকটা প্রশ্ন সলভ, আরেকটা টাইপ টপিক থেকে প্রশ্ন সলভ করেন, সেটা হচ্ছে মিশ্রণ। মিশ্রণ মিশ্রণ ওই যে একটা গহনার ওজন 16 গ্রাম, এতে তামার স্বর্ণের অনুপাত আছে, তো আরো কতটুকু স্বর্ণ মেশালে, হ্যাঁ, এই জাতীয় পানি অ্যাসিড দিয়ে হইতে পারে, হ্যাঁ, এই জাতীয় একটা প্রশ্ন থাকে। এগুলো বাসা বেশি প্র্যাকটিস করবেন রিটেনের জন্য। আসেন, আরে এই ক্লাস তো অনেকবার করে নিছি, টপিক তো অনেকবার করে হয় ক্লাস, হ্যাঁ, তো মনে করেন বসে বসে লাইভ করলেও তো অনেক ক্লাস কি হয়ে যায়, সলিউশন করা হয়ে যায় নাকি। আছেন, এই কোশ্চেনটা আপনারা সলিউশন করে ফেলা উচিত, করেন, ট্রাই করেন। এই কোশ্চেনটা আরো সহজ, আপনারা শুরুতে বলেই দিছে কি ক্ষুদ্রতম। ক্ষুদ্রতম বললে কি করতে হয়, করেন, লসাগু করেন, দ্রুত করেন। তাহলে কি করতে হবে, 4, 5 আর 6 লসাগু করতে হবে। 4, 5 আর 6 লসাগু করবে হচ্ছে 60। 4, 5 আর 6 এর লসাগু আসবে কত, লসাগু আসবে হচ্ছে কি 60। 60-এর সাথে আমি কি করব, ওই যে ভাগশেষ 3 সেটা কি করব, যোগ দিব। যোগ দিলে কত, 63। লসাগু নির্ণয় করে আমার দেখাইতে হবে। পারবেন? এগুলো আমরা অনেক সময় অপশন থেকেও যাই। ধরেন আপনি নিয়মটা ভুলে গেছেন, কি করতে হইব, তাহলে আপনি কি করবেন, অপশন দেখবেন যে কোন অপশনটায় 4, 5, 6 দ্বারা 3টা দ্বারা ভাগ করলেই কি থাকবে, ভাগশেষ 3 বের হবে। তো 4, 63 4 দ্বারা ভাগ করলে 4, 15, 60, হাতে আছে কত, 3। 5, 12, 60, হাতে কত, 6, 10, 60, হাতে কত। অপশন থেকেও যেতে পারবেন। হ্যাঁ, ওকে, পরবর্তী প্রশ্নে আগাই আমরা। কোন লঘিষ্ঠ সংখ্যাকে লঘিষ্ঠ লেখা আছে, লঘিষ্ঠ থাকলে আমরা কি করি, কি দিছে এটা, ভিন্ন ভিন্ন ভাগশেষ থাকলে, দেখছেন টাইপের নাম দিয়ে রাখছে ভিন্ন ভিন্ন ভাগশেষ। এ দেখুন প্রশ্ন পড়ি, কোন লঘিষ্ঠ, লঘিষ্ঠ থাকলে কি করতে হয়, লসাগু। কোন লঘিষ্ঠ সংখ্যাকে 18 কি দ্বারা ভাগ করলে অবশিষ্ট যথাক্রমে কি হবে, 4। এইখানে ভাগশেষ দেখছেন একটা না আলাদা আলাদা। এর আগের টাইপের প্রশ্নে ভাগশেষ কয়টা পাইছেন, ভাগশেষ 2 হবে বা ভাগশেষ কি হবে, 3 হবে, পাইছি না আমরা। ভাগশেষ কয়টা পাইছি, একটা সংখ্যা দ্বারাই ভাগ করছিলাম না একাধিক সংখ্যা দ্বারা ভাগ করছিলাম, 4 দ্বারা, 5 দ্বারা, 6 দ্বারা, একটা সংখ্যা দ্বারা না একাধিক সংখ্যা দ্বারা, একাধিক সংখ্যা দ্বারা ভাগ করছি কিন্তু ভাগশেষ কয়টা বেরিয়েছে। আর এখানেও একাধিক সংখ্যা দ্বারা ভাগ করছি কিন্তু ভাগশেষ কয়টা বেরিয়েছে। মনে থাকবে, এই টাইপ মনে থাকবে। তাহলে এই ক্ষেত্রে কি করবেন, এই ক্ষেত্রে এই যে ভাজক 18 আর কে 24, এদের দ্বারা ভাগ করতে বলতেছে না। 18, 24 দ্বারা কি করলে, আমাকে এমন একটা সংখ্যা এখান থেকে খুঁজতে হবে যে সংখ্যাটাকে নাকি 18 দ্বারা ভাগ করব আবার 24 দ্বারা ভাগ করব। তাহলে এই যে ভাগ করব যেহেতু, তাহলে এরা হচ্ছে কি এদের দ্বারা ভাগ করবো, এরা ভাজক। এই ভাজক থেকে ভাগশেষ গুলো কে কে আছে, ভাগশেষ কি 4 আর 10, এদেরকে বিয়োগ করবেন আগে, ভালোভাবে খেয়াল করেন। বিয়োগ করলে এখানে পাচ্ছেন কত, 14, এখানে পাবেন কত। বিয়োগ করলে অবশ্যই একটা কি আসবে, বিয়োগফল আসবে।
বিয়োগ ফলগুলো কি আলাদা আসছে না একই আসছে? হ্যাঁ, আলাদা না একই? সবসময় একই আসবে, সবসময় কি আসবে? কথা বলবেন না আজকে? হ্যাঁ, কথা কই আসছেন বাইরে থেকে? হ্যাঁ, তা বলেন, কথা বলেন, নাহলে তো মগজে ঢুকবে না আপনার। তাহলে কাজটা কি করছে আমরা প্রথমে বলেন? ভাজক থেকে ভাগশেষ কি করছি? বিয়োগ করলে আমি কি পাবো? হ্যাঁ, ভাগফল না, ভাগফল না, কি বল? বিয়োগ ফল। কি পাবো? বিয়োগ ফল পাবো। হ্যাঁ, তাহলে ভাজক কত এখানে? 18 আর কে 24, ভাগশেষ পাবো 4। 18 দ্বারা ভাগ করলে ভাগশেষ 4, মানে আবার 18তে মন গড়া মনে করেন 10 বাদ দিয়ে দিলেন, হবে? কাজ হবে? হবে না। যার কে দ্বারা ভাগ করবো আর যা অবশিষ্ট থাকবে, তাহলে 18 দ্বারা যদি ভাগ করি তাহলে ভাগশেষ কত থাকবে? 4। আর 24 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে কত? 10। তাহলে বিয়োগ ফল আমরা কত পাচ্ছি? 14 এবং 14। তার মানে বিয়োগ ফলগুলো কি কমন, একই আসবে। হ্যাঁ, সেমই আসবে। কখনো কি ভিন্ন আসতে পারে? না, কখনো ভিন্ন আসবে না, সবসময় কি আসবে? একই আসবে। এবার আপনি যেটা করবেন, যেহেতু লঘিষ্ঠ বলছে, তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে? লসাগু করতে হবে। তাহলে 18 আর 24 যদি লসাগু করি তাহলে আসবে 72। 2 দ্বারা কাট করি, দেখেন 9 আর হচ্ছে কে 12। 3 দ্বারা কাট করলে 3 আর হচ্ছে কত 4। তাহলে 3 4 12, 3 12 36, 36 দুগুণ কত আসে? 72। কি আসলো? 72 কি আসলো? কি আসছে? এই লসাগু থেকে বিয়োগফল কত বিয়োগ করে দিবেন, তাহলে আসতেছে 58। 58, এই যে 58 অ্যান্সার। আর এইবার খাতায় পরে লেখেন, প্রসেস বলেন আমার সাথে সাথে। প্রথম কাজ কি? বিয়োগ করলে কি পাব? বিয়োগ ফল পাব। কি পাবো? বিয়োগ ফল। এই দুই পাশে দুইজন কিন্তু বারবার একই কথা ভুল করতেছে নাকি? হ্যাঁ, আবার এই যে এগুলো এগুলো কিন্তু মাথায় বসে যায়, পরে গিয়ে কিন্তু গরমিল হয়। আবার বলি, প্রথমে কি করব? ভাজক থেকে কি পাবো? বিয়োগ করব। কি করব? কি পাবো? এরপরে আমার কি কাজ? লসাগু নির্ণয় করা। লসাগু নির্ণয় করার পরে কি করতে হবে? ওই বিয়োগফল। এটা হলো প্রসেস। এর বাদে আপনি যদি অপশন থেকেও যেতে চান যেতে পারেন, ওই যে এর আগের মতো, যে আপনি মনে করেন 18 দ্বারা 58 কে ভাগ করলেন, 3 18 54, 54, তাহলে হাতে আছে কত? 4। আবার 24 দুগুণে 48 আর 58, 48 আর 58 মধ্যে গ্যাপ হচ্ছে কত? 10। অপশন থেকে যেতে পারবেন, ওটা একটা উপায়। আর এর বাদে আমরা যদি সলিউশন কিরকম, সলিউশন হচ্ছে এরকম। কথা বুঝতে পারছি? ক্লিয়ার আপনারা? 58 অনেকে অ্যান্সার করছেন, স্যার কারেক্ট আছে। বুঝবো আমি? পরবর্তী প্রশ্নে আগাই আমরা। এই কোশ্চেন আপনারা সলিউশন করে অ্যান্সার দেন দ্রুত। কত আসবে? 58 আসছে, কারেক্ট আছে। তাহলে এখানে বিয়োগ ফলগুলি কি আলাদা আসছিল না একই আসছিল? কত আসছিল? 2 করে আসছিল। তারপরে আপনি লসাগু করছেন, কাদের লসাগু করছেন? 3 4 5 6 লসাগু করে আপনি 60 পাইছেন। 60 থেকে 2 বাদ দিলে 58 আসবে। আচ্ছা, 58 যারা অ্যান্সার করছে, অ্যান্সার কারেক্ট আছে। এটা করানো লাগবে আমার? আর পারবেন আপনারা? পারছেন? পারছেন আপনি? চলেন পরবর্তী প্রশ্নে আগে। এই কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট। লসাগু এর সাথে লঘিষ্ঠ সংখ্যা যোগ বা কি করা? বিয়োগ করা। এই কোশ্চেনটা আপনার কাছে 2 রকম ভাবে আসবে। কোশ্চেনটা কেমন আসবে? কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 9 12 ও 15 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে? ভালোভাবে খেয়াল করেন। কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে 1 বিয়োগ করলে বিয়োগফল, এই কথাটুকু আমি বাদ দিয়ে দিলাম। এবার প্রশ্নটা করেন, কোন ক্ষুদ্রতম সংখ্যা 9 12 ও 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? বানানো যাবে এই প্রশ্ন? যাবে। তাহলে উত্তর কি হবে? যেহেতু ক্ষুদ্রতম বলছে, তাহলে কি নির্ণয় করব? লসাগু নির্ণয় করব। কাদের? 9 12, 9 12 আর 15 কি নির্ণয় করতে হবে? লসাগু। তো 9 আর 12 আর 15 লসাগু যদি নির্ণয় করি 180 আসার কথা। 3 দ্বারা ভাগ করলে 3 4 আর কত 5, তাহলে 4 5 20, 3 20 60, 60 3
180, তাহলে লসাগু কত? লসাগু হচ্ছে 180। যদি নিঃশেষে বিভাজ্য হওয়ার কথা বলতো তাহলে অ্যান্সার কি করতাম আমরা? 180 অপশনে নাই। হ্যাঁ, কত বলেন? 360 হইতো। হ্যাঁ, 360 ভাই, 360 যদি না থাকে তাহলে 540, না থাকলে 720, তাই তো? এটা কখন? যদি নিঃশেষে না, এই 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 যে লসাগুই অ্যান্সার, বা লসাগু না থাকলে তার গুণিতক গুলো যে অ্যান্সার, সেটা কখন হবে? নিঃশেষে বিভাজ্য। এই যে এক বিয়োগ করলে বিয়োগ ফল, এই কথাটুকু তখন আর এখানে থাকবে না। তো কোশ্চেন দুই রকম ভাবে আসবে। একটা হচ্ছে গিয়ে এই কোশ্চেনটাই নিঃশেষে বিভাজ্য দিয়ে আসবে, নিঃশেষে বিভাজ্য দিয়ে আসলে আমার অ্যান্সার কি, কোনটাকে করতে হবে? লসাগুকেই আমাকে কি করতে হবে? অ্যান্সার। যেহেতু ক্ষুদ্রতম তার মানে লসাগু। লসাগু আসছে কত? 180। 180 অ্যান্সার। 180 না থাকলে তার গুণিতকের যে কেউ একজন অ্যান্সার হবে। এখন আমরা যদি বলি যে না, এক হতে কি বলে, ক্ষুদ্রতম সংখ্যা হতে এক বিয়োগ করলে যদি প্রশ্নটা এরকম আসে, তাহলে কি করতে হবে? হ্যাঁ, তাহলে এখানে অবশ্যই ক্ষুদ্রতম বলার কারণে এদের অবশ্যই কি নির্ণয় করতে হবে? লসাগু। হ্যাঁ, তাই না? এখানে প্রথমে কি নির্ণয় করতে হবে? লসাগু। লসাগু কত আসছে? 180। তো খেয়াল করেন, এবার আমাকে কি বলছিল? এক এক বিয়োগ করতে বলছিল। তাহলে যখন আমাকে বিয়োগ বলবে তখন আমি কি করব? বিয়োগ বললে আমাকে করতে হবে হচ্ছে গিয়ে, বিয়োগ বললে যোগ, আর যোগ বললে আমি করব হচ্ছে গিয়ে বিয়োগ। যোগ বললে বিয়োগ। যেহেতু এখানে আমাকে এক বিয়োগ করতে বলছে, তাহলে ওই যে লসাগু আসছে 180, তার সাথে এক কি করে দিব? যোগ করে দিব। আর যোগ করলে কত আসতেছে? 181। এই যে 181 আনসার। যদি অপশনে 181 না থাকতো তাহলে কি হইতো? কত আসবে? 361 আছে অপশনে। তাহলে যখন আমার অ্যান্সারটা 361 হবে, তখন অবশ্যই অপশনে কি থাকবে না? 81 থাকবে না। আর এখন অপশনে 181 আছে, 361 আছে। আলাদা আলাদা ভাবে কিন্তু দুইটাই অ্যান্সার বলা যায় না। কিন্তু এখন একসাথে যেহেতু একই অপশনে যেহেতু দুইটা উপস্থিত আছে, তাহলে কি হবে? প্রথম ছোটটা 181 অ্যান্সার হবে, কারণ এটা হচ্ছে গিয়ে ক্ষুদ্রতমটা। এই প্রশ্নগুলোতে আপনার অনেকে যে ভুল করে আসে, সেটা হচ্ছে গিয়ে 181 121 না দিয়ে দিবে 180, এরপরে 241 না দিয়ে আপনার অপশনে দিবে 179। অনেকে লসাগু বের করে লসাগু অ্যান্সার মাইনা দিয়ে আসবে, 180 পাইছে। ওই যে আপনি সে সবকিছু রিড করছে, এখানে এক কি করতে বলছে? আপনি প্রশ্ন পড়ার সময় সবকিছুই পড়ছেন, কিন্তু ওই যে এক বিয়োগ এটা আপনার এটার মাথায় রিড হয় নাই ভালো মতো। তাই আপনি লসাগু বের করে বৃত্ত ভরাট করে ফেলাইছেন, ভরাট করার পর আপনার চোখে পড়ছে হায় হায়, এখানে তো এক কি করতে বলছিল? বিয়োগ, তাই না? তাহলে এক যোগ করার কথা। তাহলে আপনি চাইলেও তখন কারেকশন করতে পারলেন না। আবার অনেকে কি করবে? 179 অ্যান্সার দিবে। এক বিয়োগ বলছে, তার মাথা কাজ করতেছে যে যোগ করতে হবে, কিন্তু তারপরও সে কি করে ফেলাইছে? বিয়োগ করে ফেলাইছে। এই ভুলগুলো কিন্তু হয়। আপনার ব্রেন কাজ করতেছে, বলতেছে আপনারা যে এক কি কর, যোগ কর, কিন্তু আপনি কি করে ফেলছেন? এক বিয়োগ করছেন। 180 থেকে এক বিয়োগ করলে কি হইব? 100। তাহলে 179 হবে 180 থেকে এক বিয়োগ করলে। দেন না, ওদিকে দেন, ই করে দেন, কমাই দেন না, এটা বাড়ায় দেন, 22 23 24 দিয়ে দেন। হ্যাঁ, 22 23 24 দেন। ওকে ওকে প্লিজ, যেটা বলতেছিলাম অন্যদিকে যায় না, যেটা বলতেছিলাম যে এক বিয়োগ করলে 179 হয়। কারণ 179 থাকলে অনেকে আবার 179 অ্যান্সার করবে। হ্যাঁ, আবার 181 অ্যান্সার হবে, তাহলে অনেকে আবার কি করবে? এক যোগ করে সঠিক অ্যান্সারও করে আসবে। তো আপনাকে খেয়াল করতে হবে, কিন্তু প্রশ্ন দেখে খেয়াল করতে হবে, কারণ এই প্রশ্নগুলোতে খুব কাছাকাছি অপশনে যে যেমন 181 আর কি দিছে 300, এইখানে অনেকে ভুল করবে, অনেকে লসাগু বের করবে 360। কথা বুঝছেন কিনা? তার সাথে এক যোগ করে দিয়ে আসবে, হয় এরকম ভুল হয়। কথা ক্লিয়ার? হ্যাঁ, তাহলে আসেন পরবর্তী প্রশ্নে আগাই, দেখি কি আছে। নেন, এটা করেন, সলভ করেন, দ্রুত করেন।
তাহলে এখানে লসাগু কত আসছে, কত কত 24, 36, 48। লসাগু করতে হবে কেমনে বুঝলাম, কি লেখা আছে, লঘিষ্ঠ লেখা আছে। তাহলে এখান থেকে আমি যদি 2 দ্বারা ভাগ করি 12, 18 আর হচ্ছে গিয়ে 24, আবার 2 দ্বারা ভাগ করতে পারি 6, 9, 12। আচ্ছা 24 কে বাদ দিয়ে করতে পারতাম না, হ্যাঁ আচ্ছা 24 কে বাদ দিয়েও করতে পারতাম, যাক করে ফেলছি যখন। তাহলে 3 দুগুণ কত 6, 3 3 9, 3 4 12, 2 দ্বারা ভাগ যায় 1, 3 আর কত 2, তাহলে 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 3 12, 36 দুগুণ 72, 72 দুগুণে 144। এটা কি, এটা আসছে লসাগু। 3 কি করার কথা বলছে, তো যোগ বললে আমরা কি করব, বিয়োগ করলে আসতেছে 141। 141 হচ্ছে গিয়ে কারেক্ট অ্যান্সার। ওকে, অনেকে 141 অ্যান্সার করছেন, অ্যান্সার কারেক্ট আছে। তাহলে আমরা আশা করি পরবর্তী প্রশ্নে যাওয়া যায়। চলেন। একটি স্কুলের ছাত্রদের ড্রিল করার সময় 8, 12 এবং 16 সারিতে সাজানো যায়, আবার বর্গাকারে সাজানো যায়। এই প্রশ্নটা আপনার কাছে 2 রকম ভাবে দিবে। একটি স্কুলের ছাত্রদের ড্রিল করানোর সময় 8, 12 ও 16 সারিতে সাজানো যায়, এরপরে যে লেখা আছে আবার বর্গাকারে সাজানো যায়, এই অংশটুকু আমি বাদ দিলাম। একটি স্কুলের ছাত্রদের 8, 12 ও 16 সারিতে সাজানো যায়, ওই স্কুলের ছাত্র সংখ্যা কমপক্ষে কতজন। কি করতে হবে, কেমনে বুঝলেন, কমপক্ষে লেখা আছে কোথায়, এই যে কমপক্ষে। কমপক্ষে মানে হ্যাঁ এটাতেও করা যাবে, কমপক্ষে লেখা আছে, ডিরেক্ট লেখা আছে কমপক্ষে, তাই তো। তাহলে আমি এখানে অবশ্যই কি করব, লসাগু। আচ্ছা কমপক্ষে কি আমি ওই নোটের মুখে লিখছিলাম, হ্যাঁ লিখছিলাম না। আচ্ছা তাহলে কমপক্ষে, কমপক্ষে থাকলে এখন আমরা কি নির্ণয় করবো, লসাগু। কাদের লসাগু, 8, 12, 16 এর লসাগু। তাহলে 8, 12, 16 এর লসাগু যদি করি 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 2 দ্বারা ভাগ করলে 2, 3, 4, আবার 2 দ্বারা ভাগ যাবে 1, 3, 2, তাই না। তাহলে এখানে 2 পাচ্ছি কয়টা, 2 পাচ্ছি 4টা, 3 পাইছি কয়টা, একটা। তাহলে এদের গুণ করলে কত পাওয়া যাচ্ছে, এদের গুণ করলে পাওয়া যাচ্ছে কত, 48। তার মানে ওই স্কুলের ছাত্র সংখ্যা কমপক্ষে কত হইতে হবে, 48 যদি হয় তাহলে তাদেরকে আমরা 8, 12, 16 সারিতে কি করতে পারি, সাজাতে পারি, যদি বর্গাকারে কথাটা এইখানে উল্লেখ না থাকে। কয় রকম ভাবে আসবে প্রশ্নটা, 2 রকম ভাবে আসবে বা সাজানো যায়। বর্গাকারে বাদ দিয়েও এই প্রশ্নটা তৈরি করা যায়, সেক্ষেত্রে অ্যান্সার কত, 48। সেক্ষেত্রে অ্যান্সার হচ্ছে গিয়ে 48। এবার বর্গাকারে সাজানো যায় এই কথাটা যদি থাকে, বর্গাকার বলতে কি, যেমন 2 স্কয়ার, সাপোজ কত 2 স্কয়ার, তার মানে কি 2 কয়টা, 2 কয়টা, জোড়ায় জোড়ায় থাকা, জোড়ায় জোড়ায় থাকা নাকি, স্কয়ার বলতে হচ্ছে এরা জোড়ায় জোড়ায় থাকবে। 3 স্কয়ার মানে কি 3 কয়টা, এক জোড়া, এক জোড়া জোড়ায় থাকা। তাহলে এখন খেয়াল করেন, বর্গাকার যেহেতু বলছে তার মানে জোড়ায় জোড়ায় থাকতে হবে, এই তো। এই যে 2 এক জোড়া আছে, এখানে 2 আছে, জোড়ায় জোড়ায় নাই কে, তাহলে ওরে জোড়া বানাইতে হবে। বর্গাকারের ক্ষেত্রে আপনি এভাবে করে সুন্দর করে ছোট সংখ্যা দিয়ে ভাগ করে করে আসবেন, আসার পরে দেখবেন যে কে জোড়ায় আছে। এখানে আবার চাইলেই আমি কিন্তু 8 দ্বারা সরাসরি ভাগ করতে পারতাম, পারতাম কিনা, পারতাম না। তাহলে এখন 8 দ্বারা ভাগ করে আসলে কিন্তু আমাকে এরকম ক্ষুদ্র গুণনীয়ক গুলো, মৌলিক গুণনীয়ক গুলো আমি পাইতাম না, পাইতাম, তখন আমার ধরতে অসুবিধা হইতো যে কারা কারা জোড়ায় জোড়ায় আছে। এর জন্য বর্গাকারে থাকলে আপনি কি করবেন, মৌলিক গুণনীয়ক গুলোকে আগে বের করবেন, ছোট সংখ্যা দ্বারা ভাগ করবেন, তাহলে আপনি জোড়ায় জোড়ায় কারা আছে পেয়ে যাবেন। তাহলে এখানে দেখলাম জোড়ায় জোড়ায় নাই কে, 3, তাহলে ওরে জোড়া বানাই দিতে হবে। বানানোর জন্য আমি কি করব, এটা 3 গুণ করব। তাহলে এখানে যদি একটা 3 বাড়াইছি, গুণ করছি, তাহলে এখানেও 48 এর সাথে 3 কি হবে, গুণ করলে আমরা কত পাচ্ছি, মানে 144 কি বর্গ সংখ্যা,
বাহুল্য সংখ্যা, তার মানে ওই স্কুলের ছাত্র সংখ্যা কমপক্ষে কতজন? 144 জন। যখন আমি বর্গাকারে সাজানো যায় এই কথাটুকু বাদ দিছিলাম, তখন আমার অ্যান্সার আসছিল কত? 48। কিন্তু যখন আমি ওইটাকে বর্গাকারে সাজানো যায়, তখন এটা এটার সাথে অ্যাড করে দিছি, তখন আমার অ্যান্সার হয়ে গেছে কত? 144। কথা ক্লিয়ার? ঠিক আছে, লিখে নেন। কমপ্লিট? নেন এই প্রশ্ন সলভ করেন, দ্রুত করেন, 30 সেকেন্ড সময়, তাড়াতাড়ি। সেম কোশ্চেন, 30 সেকেন্ডের মধ্যে সলভ করবেন। তাহলে কমপক্ষে লেখা আছে তো, কি করব? কাদের লসাগু করব? 9 10 লসাগু যদি করি, 3 দ্বারা যদি ভাগ করি, তাহলে কত আসছে? 3 10 4। 2 দ্বারা ভাগ করি, 3 5 2। তাহলে 3 পাচ্ছি কয়টা? 2 পাইতেছি, 5 পাইতেছি একটা। তাহলে এখানে 3 3 9, 9 দুগুণে 18, 18 আর 5 90, 90 দুগুণে কত? 180। লসাগু পাইছি কত? 180। কিন্তু দেখলাম বর্গাকারে লেখা আছে, বর্গাকারে লেখা, তার মানে জোড়ায় জোড়ায় থাকতে হবে। 3 আছে এক জোড়া, 2 আছে এক জোড়া, কিন্তু 5 আছে কয়টা? 5 যেহেতু একটা আছে, এইটারে জোড়া বানাই দিতে হবে নাকি? জোড়া বানাই দেওয়ার জন্য কি করতে হবে? একটা 5 এক্সট্রা ভাবে এনে গুণ দিতে হবে। 5 এক্সট্রা ভাবে যেহেতু উপরে গুণ দিছি, তাহলে এখানেও গুণ দিব, কারণ এই পর্যন্ত গুণফল আসছিল হচ্ছে গিয়ে 180। এরপর আমি একটা এক্সট্রা 5 গুণ দিছি, গুণ দিলাম, তাহলে আসতেছে কত? 900। এই যে অ্যান্সার 900। এখন এখানে 5 একটা সিঙ্গেল ছিল, যদি এরকম একাধিক সিঙ্গেল থাকে, একাধিক গুলের জোড়া বানাই দিতে হবে। কথা ক্লিয়ার? 900, 900 কারেক্ট অ্যান্সার। চলেন পরবর্তী প্রশ্নে আগাই। একটি বাক্সে নির্দিষ্ট সংখ্যার সাথে অন্য সংখ্যা যোগ করা। একটি বাক্সে কি আছে? 260টা কলম আছে। এর সাথে আরো কমপক্ষে কতগুলো কলম যোগ করলে সেগুলো 3 4 অথবা 6 জন ছাত্রের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া যায়। প্রশ্ন পড়ার পরে আপনি একটা জিনিস কনফার্ম হয়েছেন যে কমপক্ষে লেখা আছে লসাগু করবেন। এখান থেকে আরেকটা জিনিস আপনি কনফার্ম হইতে পারবেন, সেটা হইতেছে গিয়ে 260টা কলম যথেষ্ট ছিল না সমানভাবে ভাগ করে দেওয়ার জন্য, কারণ প্রশ্নে আপনাকে বলছে কতগুলো কলম যোগ করলে। তাহলে 260টা কলম যদি যথেষ্ট হইতো সমানভাবে ভাগ করে দেওয়ার জন্য, তাহলে আর এক্সট্রা ভাবে কলম যোগ করার কথা এখানে বলতো না। তাহলে 260টা কলম এনাফ ছিল না, এই কারণে আমাকে কি বলছে? আরো কতগুলো কলম যোগ করতে হবে। তাহলে প্রথমত যেহেতু আমি দেখছি এখানে কি লেখা আছে? কমপক্ষে লেখা আছে, আর কমপক্ষে লেখার কারণে আমি কি নির্ণয় করব? লসাগু নির্ণয় করব। কাদের? 3 4 আর হচ্ছে গিয়ে 6 এর লসাগু নির্ণয় করব। 3 4 6 এর যদি লসাগু নির্ণয় করি, 1 4 1 4 আর হচ্ছে কত? 2, 2 দ্বারা আবার ভাগ যাবে, 1 2 আর হচ্ছে কত? তাহলে 2 দুগুণ 4, 4 আর হচ্ছে গিয়ে 3 12। 3 4 এবং 6 এর লসাগু আমরা কত পাইছি? এবার এই 12 দ্বারা আমি কি করব?
ওই যে মোট কলম সংখ্যা 260, সেটারে কি দিব, ভাগ দিব। তাহলে ভাগ যদি দেই, তাহলে আমি এখানে পাচ্ছি হচ্ছে 12 দুগুণে 24, থাকতেছে কত 2 20, 12 একে কত 12, থাকতেছে কত 8। এর মানে হইতেছে 21 জন, মনে করেন যে কি বলে এটা ছাত্র, 21 জন ছাত্রকে আমি প্রত্যেককে 12টা করে কলম দিছি। কতটা করে? 21 জন ছাত্রকে 12টা করে কলম দিছি, তার মানে সবাই সমান করে দিছি। 22 নাম্বার ছাত্রের কাছে যখন আমি আসছি, তাকেও তো আমার সমানভাবেই দিতে হবে, কারণ প্রশ্ন তো বলছি আপনাকে কিভাবে দিতে হবে। 21 নাম্বারের পরে যখন 22 নাম্বার ছাত্রের কাছে আসছি, তখন আমি দেখি আমার কাছে আর 12টা কলম নাই। দিতেছিলাম কয়টা করে? হ্যাঁ, সবাইকে 12টা করে দিলেই আমি কি পাবো, সমানভাবে ভাগ করতে পারবো। তো 22 নাম্বার ছাত্রের কাছে এসে দেখলাম 12টা কলম আর নাই আমার কাছে। আমার কাছে আছে কয়টা? তাহলে আমার কাছে অবশ্যই কলম কম আছে। তো কয়টা কম আছে? 4টা। আমার দরকার হচ্ছে কয়টা? আছে কয়টা? তাহলে আমার অবশ্যই আরো কয়টা কলম লাগবে? 4টা। তাহলে আমি এখানে এই যে 12, তার থেকে এই যে ভাগশেষ 8, ভাজক হচ্ছে 12, ভাগশেষ কত 8, বাদ দিয়ে দেই, তাহলে আমার কলম সংখ্যা এসে যাবে কয়টা কলম লাগবে? 4টা কলম লাগবে। ঠিক আছে, ক্লিয়ার? আপনারা অনলাইন ক্লিয়ার কিনা কমেন্ট করেন। 4 তো অনেকেই অ্যান্সার করছেন। চলেন, কি আছে? বলতেছে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে কত যোগ করলে যোগফল 5 ও 7 দ্বারা নিঃশেষে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কে? 100। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে গিয়ে প্রথমটা 1, আর বাকি দুইটা কি নিতে হবে? 0 নিতে হবে। এই 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে কত যোগ করতে হবে, তার মানে এই 100 এনাফ না, এর সাথে আরো একটা সংখ্যা কি করতে হবে? যোগ করলে যে যোগফলটা হবে সেটা কি দ্বারা? 5 দ্বারা, 7 দ্বারা। 5 এবং 7 দুইটা দ্বারা। মানে আলাদা আলাদা করে ভাগ করার তো আর সুযোগ নাই। আছে? আছে? নাই। এর জন্য কি করতে হবে? একটা কমন সংখ্যা নিতে হবে। আমরা আলাদা আলাদা 5 দ্বারা ভাগ করবো, আলাদা আলাদা 7 দ্বারা ভাগ করবো, এই সুযোগ তো নাই। সময় আছে আমার? নাই। তা আমি কি করব? এইখান থেকে 5 ও 7 এর লসাগু করে ফেলবো, বা 5 আর 7 এর গুণিতক নির্ণয় করবেন। লসাগু কত আসবে? 35 চলে আসবে। কমন সংখ্যা নিলাম, আলাদা আলাদা 5 দ্বারা ভাগ করবো, আলাদা আলাদা 7 দ্বারা ভাগ করব, তার থেকে আমি কি করলাম? একটা কমন সংখ্যা আনলাম, যে নাকি 5 দ্বারাও ভাগ যায়, 7 দ্বারাও ভাগ যায়। তাহলে 35 হচ্ছে সেই সংখ্যা যে 5 দ্বারাও ভাগ যাবে, 35 দ্বারা তাহলে যে সংখ্যা ভাগ যাবে তারাও 5 দ্বারা যাবে, 7 দ্বারা যাবে। ঠিক আছে? তাহলে এবার 35 দ্বারা যারা ভাগ যায়, 35 দ্বারা কে ভাগ যায়? তার মানে এই 70 5 দ্বারাও যাবে। যেহেতু 35 5 আর 7 দ্বারা ভাগ যায়, তাহলে 35 দ্বারা যারা ভাগ যায় তারাও কি হবে? 5 দিয়ে যাবে, 7 দিয়ে যাবে। তাহলে এখন আমি কি করব? এই যে ক্ষুদ্রতম সংখ্যা 100, ওকে ভাগ করব কি দ্বারা? 35 দ্বারা। 35 দুগুণে থাকতেছে কত? তাহলে এখানে ভাগ করতেছিলাম 35 দ্বারা, কিন্তু ভাগশেষ পাইছি কত? তাহলে কি আর ভাগ যাবে? তাহলে অবশ্যই কম আছে। কখন ভাগ যাইতো? যদি এখানে 35 থাকতো, তাহলে অ্যাটলিস্ট একবার নিতে পারতাম, নাকি? 30 না হয়ে যদি কি হইতো, 35 হইতো, অ্যাটলিস্ট কয়বার নিতে পারতাম? একবার। কিন্তু এখানে আছে কত? কত কম আছে? তাহলে এই যে 35 হচ্ছে ভাজক, ভাগশেষ পাইছি কত? 30। এখান থেকে বাদ দিলে আমি পেয়ে যাব, এই যে ভাজক হচ্ছে গিয়ে 35, ভাগশেষ 30, এই দুইটাকে বাদ দিলে আমি পেয়ে যাব যে আমার কত যোগ করতে হবে। কত যোগ করতে হবে? 5 যোগ করতে হবে। এর আগের কোশ্চেনটা সেমই ছিল। আমরা ওই যে ভাজক ছিল কত? 12, আর ভাগশেষ পাইছিলাম কত? 8। তাহলে ওই 12 থেকে 8 বাদ দিয়ে আমি পাইছিলাম যে আমাকে আরো কয়টা কলম যোগ দিতে হবে? 4টা কলম যোগ দিতে হবে। ক্লিয়ার? হ্যাঁ, ছিল।
না গসাগু। চলেন গসাগু খাতায় লেখেন। গসাগু, গসাগু মানে হচ্ছে গিয়ে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে গসাগু বলতে হচ্ছে গিয়ে প্রদত্ত সংখ্যার, প্রদত্ত সংখ্যাগুলোর বৃহত্তম সাধারণ গুণনীয়ককে বোঝায়। গুণনীয়ককে বোঝায়। প্রদত্ত সংখ্যাগুলোর বৃহত্তম সাধারণ গুণনীয়ককে বোঝায়। লিখছেন? এক্সাম্পল নেই, আমরা কত কত নিছিলাম, 12 আর কত 18 লসাগু বের করছিলাম, তাই না? তাহলে 12 এবং 18 এর এখানে আমরা আবার চলেন গসাগু নির্ণয় করি। গসাগু মানে কি? গুণনীয়ক, বৃহত্তম সাধারণ গুণনীয়ক বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গুণনীয়ক মানে কি বলেন তো? গুণনীয়ক মানে কি? গুণনীয়ক মানে হচ্ছে ভাজক বুঝলাম, কিন্তু গুণনীয়কটা কিভাবে বললে বোঝা যাবে এটা বলেন, ব্যাখ্যা বলেন। প্রদত্ত সংখ্যাকে যে সকল গুণনীয়ক, তাহলে 12 এর গুণনীয়ক যদি বের করি তাহলে 12 এককে কি 1 দ্বারা ভাগ যাবে, 12 2 দ্বারা ভাগ যাবে, 3 দ্বারা যাবে, 4 দ্বারা যাবে, 6 দ্বারা যাবে, আর কোনটা দ্বারা যাবে? আমি চাইলেও এইখানে আরেকটা গুণনীয়ক বাড়াইতে পারবো। তাহলে গুণনীয়ক কি ফিক্সড, ফিক্সড বলা যেতে পারে। হ্যাঁ, তাহলে আর গুণিতক আনলিমিটেড। আমি যত দ্বারা গুণ করবো ওইটাই একটা কি গুণিতক হয়ে যাবে। এবার 18 এর গুণনীয়ক যদি বলি, 18 কে ভাগ করা যায় 1 দ্বারা, 2 দ্বারা, 3 দ্বারা, 6 দ্বারা, আর কি 9 দ্বারা, 18 দ্বারা, 9 দ্বারা আর হচ্ছে গিয়ে 18 দ্বারা। এবার যদি আমরা একটু খেয়াল করি 12 এবং 18 এর যে গুণনীয়ক গুলো আমরা পাইছি এদের মধ্যে কেউ কমন আছে কিনা, তাহলে দেখবো যে 1 আছে, 2 আছে, 3 আছে, 6 আছে, তাই না? আর কেউ আছে? কয়টা কমন পাইছি? 4টা কমন পাইছি। কয়টা সংখ্যা কমন পাইছি? 4টা সংখ্যা কমন পাইছি। কিন্তু এদের মধ্যে, এই 4টার মধ্যে বৃহত্তম কে? বৃহত্তম হচ্ছে গিয়ে 6। তাই এই 12 এবং 18 এর গসাগু কত আসবে? 6 আসবে। কারণ গসাগু মানেই হচ্ছে গিয়ে গরিষ্ঠ বা বৃহত্তম কমন গুণনীয়ক। কথা ক্লিয়ার? তাহলে 12 এবং 18 এর গসাগু হচ্ছে কি 6। লিখছেন? গসাগু নির্ণয় করবেন যদি প্রশ্নে গরিষ্ঠ, বৃহত্তম, হ্যাঁ বড়, সর্বাধিক, বেশি, এই জাতীয় কথা যদি আপনি পান, হ্যাঁ সর্বোচ্চ, সর্বোচ্চ লিখেন, সর্বোচ্চ এই জাতীয় কথা যদি আপনি পান, সর্বোচ্চ এই জাতীয় কথা যদি আপনি পান, তাহলে সেগুলোকে কি করবেন? গসাগু নির্ণয় করবেন। সেই ক্ষেত্রে গসাগু নির্ণয় করবেন। হ্যাঁ, আচ্ছা, গসাগু নির্ণয় করতে পারি কিভাবে? আমরা গসাগু আমরা ছোটবেলায় যেভাবে করে আসছি, ভাগ করে যে করে আসছি, যদি আমরা একটু খেয়াল করি, এগুলো লেখা শেষ আপনাদের? আচ্ছা, আগে লেখেন, শেষ হলে বলেন, তাহলে গসাগু নির্ণয় করাটা একটু দেখব। সবার লেখা হয়েছে? তাহলে আমরা আগে এরকম করে আসছি না, 12 দ্বারা 18 কে ভাগ করছি, কয়বার যাবে? তারপরে থাকতেছে কত? এই 6 দ্বারা আবার কি করছি? তাহলে 6 দুগুণে কত? শেষ যে ভাজকটা ছিল সেটাকে আমরা কি নিছি? গসাগু নিছি। এরকম করছি, তাই না? এখন এই বসে বসে এরকম ভাগ করার সুযোগও নাই আর এত সময়ও নাই। আমি কি করতে পারি? লসাগুর নিয়মে গসাগু নির্ণয় করতে পারি। কার নিয়মে? এভাবে তো লসাগু নির্ণয় করি নাকি? এই নিয়মে আমি গসাগু নির্ণয় করতে পারবো। তবে এই ক্ষেত্রে এই সংখ্যাগুলোকে কমন সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। লসাগুতে কি করি? ভাগ যদি কোনোটা যায় তাও করি, না গেলেও করি। 2 আছে, 3 আছে, 4 আছে, তো 3 দ্বারা আমি 2 দ্বারা ভাগ করছি, 2 দ্বারা তো আর 3 ভাগ যায় নাই, তবুও কি করছি? 2 আর 4 তো গেছে, এর জন্য 2 দ্বারা ভাগ দিয়ে দিছি না? এই নিয়মে গসাগু করতে গেলে সবগুলো সংখ্যাই যে কমন সংখ্যা দ্বারা ভাগ যাবে সেটা দিয়ে করতে হবে। যেমন
12 আর 18 কে আমি কমন সংখ্যা কত দ্বারা ভাগ করতে পারি? না 2 দ্বারাও করতে পারি, ছোট থেকেই আসি। হ্যাঁ 2 দ্বারা ভাগ করলাম, তাহলে আসতেছে কত? আবার 3 দ্বারা ভাগ যায়। হ্যাঁ 2। এখন খেয়াল করেন, এই যে 2 আর 3 আসছে, যে এরা কোনো কমন সংখ্যা দ্বারা ভাগ যাবে? যাবে 1 দ্বারা। এর বাদে আর কোনো সংখ্যা দ্বারা যাবে? তাহলে এইখান থেকে এরা বাতিল হয়ে যাবে, এটা আর হিসাবে আসবে না। রহস্য করলে কি করতাম? যা আছে সবগুলি নিয়ে নিতাম, নাকি কাউরে বাদ দিতাম? কিন্তু এই নিয়মে যখন আমি গসাগু করব, তাহলে নিয়ম মনে রাখতে হবে দুইটা, যে যেই কমন সংখ্যা দিয়ে সবগুলো সংখ্যায় কি যাবে? ভাগ যাবে, ওইটা দিয়ে আমার কি করতে হবে? ভাগ করতে হবে। একটা গেল আর একটা গেল না, এরকম সংখ্যা নেওয়া যাবে না। এবং ততক্ষণ পর্যন্ত ভাগ করব যতক্ষণ পর্যন্ত কমন সংখ্যা দ্বারা ভাগ যায়। যখনই দেখবো আর কোনো কমন সংখ্যা দ্বারা ভাগ যায় না, ওইখান থেকেই তাদেরকে কি দিয়ে দিব? বাদ দিয়ে দিব। তাহলে ভাগ গেছে 2 দ্বারা আর কি দ্বারা? তাহলে 2 আর 3 গুণ করলে আমি কত পাই? এদের গসাগু কত আসছিল? এই যে 6। তাহলে এখন যদি এরকম হইতো যে আমাকে বলা হইলো 12, 18 আর মনে করেন যে বলা হইলো 15, এদের গসাগু কত? 15 না, আমি আপনাকে দিলাম আচ্ছা দেই 17ই দেই, 19 দিলেও হইতো। 17ই যদি দিয়ে, তাহলে এটা তো 12 আর 18 যদিও 2 দ্বারা ভাগ যাবে, কিন্তু 17 কি যাবে না। তাহলে কোন সংখ্যা দ্বারাই, এক বাদে আর কোন সংখ্যা দ্বারাই এরা কি যাবে না। তাহলে এই ক্ষেত্রে গসাগু কত আসবে? 1 আসবে। যখন দেখবো আমরা কোনোটা দ্বারাই কোনো কমন সংখ্যাই নাই, তখন সেটার গসাগু কি আসবে? 1 আসবে। কথা ক্লিয়ার? চলেন গসাগুর প্রশ্ন, এই পর্যন্ত সব ক্লিয়ার? আপনারা সব লেখছেন? চলেন। হ্যাঁ ছবি তুলে নেন আপনি, অথবা আপনি কালেক্ট করে নিয়েন। আরে পাবে তো, ওয়েবসাইটে গেলেও পাবে, রেকর্ড ক্লাস থাকবে না? হলো? আসেন, এটা খুবই কমন কোশ্চেন। লসাগু থেকে খুবই কমন প্রশ্ন হয়। 3 থেকে 4টা কমন প্রশ্ন আছে লসাগুর, সরি গসাগুর। গসাগুর 3 থেকে 4টা প্রশ্ন আছে, যে প্রশ্নগুলি বারবার করে পরীক্ষায় ঘুরে ঘুরে আসে। তার মধ্যে এটা একটা। কতজন বালককে 125টি কমলা লেবু এবং 145টি কলা সমানভাবে ভাগ করে দেয়া যাবে? আচ্ছা 12, 18 আর কি 17। ভাই বলছি 12, 18 এবং 17 এর যদি আমাকে গসাগু নির্ণয় করতে বলে, গসাগু নির্ণয় করতে বলে, তাহলে আমি 12, 18 আর 17 কে যদি ভাগ করতে চাই, কোন কমন সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো? 2 দ্বারা 12 কে পারবো, 18 কে পারবো, 17 কে পারবো না। 3 দ্বারা 12 কে পারবো, 18 কে পারবো, 17 কে পারবো না। মানে এই 3টা সংখ্যাকে যদি কোনো কমন সংখ্যা দ্বারা ভাগ করতে চাই, তাহলে সেটা শুধুমাত্র কে? 1। এক বাদে আর কোনো কমন সংখ্যা দ্বারা ভাগ যাবে না। তাহলে এই 3টা সংখ্যার গসাগু হচ্ছে কত? 1। আচ্ছা তাহলে এইখানে কতজন বালককে 125টি কমলা লেবু আর 145টি কলা সমানভাবে ভাগ করে দেয়া যাবে? কি করব, লসাগু না গসাগু? কেমনে গসাগু বুঝলেন আপনি? এইখানে সর্বোচ্চ লেখা আছে, বেশি লেখা আছে, গরিষ্ঠ, বৃহত্তম, হ্যাঁ সর্বাধিক, বড়, বেশি, কিছু লেখা নাই। আছে? নাই। তাহলে এখানে কি করতে হবে? ওই যে টেকনিক, কি প্রশ্নের মান ছোট এবং উত্তরের মান বড় যদি হইতো লসাগু করছি, তাহলে এখন উল্টায় দেন, প্রশ্নের মান কি? তাহলে নোট হইতেছে গিয়ে প্রশ্নের মান বড়, প্রশ্নের মান হচ্ছে গিয়ে বড়, আর উত্তরের মান, হ্যাঁ উত্তরের মান ছোট। প্রশ্নের মান বড়, উত্তরের মান ছোট। তাহলে আপনি কি করবেন? গসাগু করবেন, গসাগু নির্ণয় করবেন। তাহলে এখন আমি যে গসাগু নির্ণয় করি, কাদের গসাগু করব? 125 আর 145। তাহলে এবার কত দ্বারা ভাগ যাবে? 5 দ্বারা ভাগ করি। 5 দ্বারা ভাগ করলে 5 25-এ, 5 29-এ 145। 25 আর 29 কোন কমন সংখ্যা দ্বারা ভাগ যাবে? যাবে না। তাহলে অ্যান্সার হচ্ছে গিয়ে কি? 5 জন বালককে তাহলে আমি কি করতে পারবো? সমানভাবে ভাগ করে দিতে পারবো। অ্যান্সার 5। এইটা খুব কমন কোশ্চেন গসাগুর, দেখবেন অনেক জায়গায় আসছে। গসাগু থেকে প্রশ্ন যদি আসে, এই প্রশ্নটা অনেক জায়গায় আসছে। তবে আমরা এতক্ষণ যে প্রশ্নগুলো সলভ করছি, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিচে রয়ে গেছে।
অনুপাত দিয়ে আসে এবং লসাগু গসাগু যে কোনো একটা বলা থাকে। আপনার কাছে অনুপাত ছাড়াও আরো 2-3টা টাইপ আছে, গুণফল নির্ণয় করা, লসাগু নির্ণয় করা, গসাগু নির্ণয় করা, অপর সংখ্যা নির্ণয় করা, এই জাতীয় কিছু প্রশ্ন আছে। এইগুলোর থেকে বেশি গুরুত্বপূর্ণ, হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু অনলাইন কমেন্ট করবেন। এই টাইপের থেকেও বেশি গুরুত্বপূর্ণ, এবং আমি বলি যে এই টাইপ করেন, এই টাইপ প্র্যাকটিসে রাখতে হবে, কারণ এখান থেকে প্রশ্ন হয় না তা বলবো না, তবে এইগুলোর থেকে বেশি প্রশ্ন হয়। এই যে একটু পরে যেগুলো করতে যাব ওইগুলো খুঁজে খুঁজে প্রশ্ন সলভ করবেন, কথা বুঝছেন? খুঁজে খুঁজে করবেন, প্রয়োজনে নিজে বসে বসে প্রশ্ন বানায় করবেন, প্রশ্ন নিজেই বানাইতে পারবেন। লসাগু গসাগু যে কোনো মান ধরবেন, ধরে আপনি বানাই নিতে পারবেন, প্যারা নাই। আসেন পরবর্তী প্রশ্ন একটু আমরা আসি, এটা সলভ করেন আপনারা, সলভ করে আমাকে অ্যান্সার দেন। এই কোশ্চেনটা একটা জিনিস বলে নাই কিন্তু অন্যভাবে বুঝাই দিছে, সেটা কি বলেন তো? প্রশ্নে একটা জিনিস সরাসরি আপনাকে বলে নাই কিন্তু অন্যভাবে আপনাকে বুঝাই দেওয়া। আগের কোশ্চেনটাই বলছিল কতজন বালককে সমানভাবে ভাগ করা যায়, তাই না? এই কোশ্চেনটা কি সমানভাবে ভাগ করে দেওয়ার কথা বলছে? হ্যাঁ বলছে, কিন্তু আপনাকে ইনডিরেক্টলি সমানভাবে ভাগ করে দেওয়ার কথাই বোঝানো হয়েছে। সেটা শুধুমাত্র কি দ্বারা, কথা বুঝাইতে পারছি আপনারে? আমরা কিন্তু এরকম করি না যে আপেল আছে 21টা, 10টা 10টা 2 বাচ্চারে দিয়ে আরেকটা আছে কি করবো, এটাও তো সমান ভাগ নাকি? 10.5 10.5 সমান ভাগ না? তাহলে এরকম সমান ভাগ করতে মানা করছে, ফলটা আস্ত হইতে হবে, কথা বুঝাইতে পারছি? তা আগের প্রশ্নে আপনাকে যেমন সমানভাবে ভাগ এটা ডিরেক্টলি বলছে, আর এই প্রশ্নে সরাসরি বলে নাই কিন্তু বুঝাই দিছে যে কোনো ফল না ভেঙে। তাহলে অবশ্য এখানেও আমরা গসাগুই নির্ণয় করব, কারণ প্রশ্নের মান বড়, মান কি আছে, ছোট আছে। তাহলে আমি এখানে গসাগু করলে কত আসবে? 5ই আসার কথা না? হ্যাঁ 5ই আসবে, 5 দ্বারা তো 5 ছাড়া আর কোন দ্বারা ভাগ যাবে? 23 আর হচ্ছে গিয়ে 27 আর যাবে না, 23 মৌলিক সংখ্যা চলে আসছে, তো এখানে অ্যান্সার হচ্ছে 5। এই দুইটা কোশ্চেন ঘুরে ঘুরে বারবার আসে, কথা বুঝতে পারছি? আসেন একটু পরবর্তী প্রশ্নে আগাই। নেন, এটা কি হবে? একটি 120 ফুট দৈর্ঘ্য ও 70 ফুট প্রস্থ বিশিষ্ট আয়তাকার ঘরের মেঝেকে বর্গাকার টাইলস দিয়ে সম্পূর্ণ ঢেকে দিতে হবে। সর্বোচ্চ সাইজের বর্গাকার টাইলসের বাহুর দৈর্ঘ্য কত হবে? তাহলে সর্বোচ্চ লেখা আছে নাকি? সর্বোচ্চ আমরা লিখছিলাম, তাহলে সর্বোচ্চ থাকলে কি করতে হবে? সর্বোচ্চ থাকলে আমরা বলছিলাম হচ্ছে নির্ণয় করতে হবে কি, গসাগু, গসাগু নির্ণয় করতে হবে। তো গসাগু নির্ণয় করবো কাদের? 120 আর হচ্ছে কার 70। তো সরাসরি যেহেতু শূন্য আছে আমি 10 দ্বারাই তো ভাগ করতে পারি না? 120 কে 10 দ্বারা ভাগ করলে 12, আর এখানে ভাগ করলে কত 7। তাহলে এবার 12 আর 7 কোনো কমন সংখ্যা দ্বারা ভাগ যাবে, তাহলে এরা এখান থেকে বাতিল হয়ে যাবে, তার মানে গসাগু কত 10। তাহলে সর্বোচ্চ সাইজের যে টাইলস, সেই টাইলসের বাহুর দৈর্ঘ্য কত আসবে? 12 ফুট আসবে অ্যান্সার, সরি 10 ফুট আসবে, 10 ফুট হচ্ছে আমাদের অ্যান্সার। সর্বনিম্ন বললে লসাগু করবেন আপনি, তাহলে প্রশ্নটা তো সর্বনিম্ন যদি থাকে তাহলে এরকম হবে না, এটা দিয়ে তো সর্বনিম্ন দিয়ে হবে না। লসাগুর কোশ্চেন আর গসাগুর কোশ্চেন কি আপনি এক দেখতে পাচ্ছেন? সর্বনিম্ন মানে আপনি লসাগু বুঝাইতে যাচ্ছেন, তো এই প্রশ্নে কি আসবে না? লসাগু তো হবে না। না না, এটা প্রবলেম হচ্ছে কি আমরা বেশ কিছু জিনিস মানে প্র্যাকটিসের অভাবের কারণে আমরা বেশ কিছু জিনিস ধরে রাখতে পারি না। গসাগু শব্দ আপনি সারা জীবন ধরে রাখতে পারছেন, কিন্তু গসাগুর কিছু প্রক্রিয়া সারা জীবন ধরে রাখতে পারেন না। এটার কারণ কি? লসাগু গসাগু আপনি সারা জীবন মনে রাখবেন, কারণ লসাগু গসাগুর নাম এতবার শুনছেন যে না আপনার মাথায় কি হয়েছে, বসে গেছে। আপনি মনে করেন যদি আপনি ইসে চলে যান, মানে আপনি ইউএসএ তে চলে যান, তাহলে কি লসাগু গসাগু ভুলে যাবেন? মনে থাকবো তো?
যত বছর আপনার বয়স 90 বছর হয়ে গেছে বুঝলে যাবেন, হ্যাঁ বাচ্চা বলবেন লসগু গসগু সামনে উচ্চারণ করলে আমগো সময় আমরা পড়ছিলাম না নাকি, আপনি কথা বলতে পারেন না তাও কাপায় কণ্ঠে বলতেছেন, কিন্তু কিছু প্রসেস তখন আপনার কি থাকবে না, মনে থাকবে না, স্মরণে থাকবে। কারণ কি, প্র্যাকটিসে আপনি কিছু টার্ম সবসময় ভুলে যাবেন। এই জন্য আপনাকে সবসময় প্র্যাকটিস করতে হয়। যে আপনার মাঝখানে কিছু ভুলের কথা বলছি যে ভাই আপনি পুরো প্রশ্নটা পড়ছেন, প্রশ্নের শুরু এবং শেষ ক্ষুদ্রতম আর নিঃশেষে বিভাজ্য মনে আছে, রিড হয়েছে মাথায়, ব্রেনে বসছে, কিন্তু এক বিয়োগ করার কথাই আপনার ব্রেনে বসে নাই। এমনি পরীক্ষার হল আপনি নার্ভাস, কত তাড়াতাড়ি প্রশ্নের উত্তর দেওয়া যায়। তো আপনি লসাগু আসতে আর 180 দেখতেই কি করছেন, দিচ্ছেন মাইরা, মারার পরে তো দেখছেন এক বিয়োগ, কি করতে হইব তাহলে, যোগ না করে মাইরা দিচ্ছেন, আর আপনি নখ দিয়ে খোঁড়ে ওই উত্তর লাভ আছে আছে নাই। তো এই কিছু কমন জিনিস আমাদের হয়তো টার্ম ভুলে গেছি, নাহলে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ভাবে ভুল হয়েছে, ইচ্ছাকৃত না, ইচ্ছাকৃত তো আর কেউ ভুল করে আসে না, তাই না? তো এরকম এই বিষয়গুলো প্র্যাকটিসের সাথে সাথে মনে রাখতে হবে, প্র্যাকটিস বাদ দিয়ে দিলে আবার হবে না। আসে না, কোন বিক্রেতাকে 3.25 টাকা, 3 টাকা 25 পয়সা, 4 টাকা 75 পয়সা এবং 11 টাকা 50 পয়সার একই ধরনের মুদ্রা দ্বারা পরিশোধ করতে হলে সবচেয়ে বড় কত পয়সার মুদ্রা প্রয়োজন? এখন দেখেন এই প্রশ্নের মধ্যে আপনি পড়ার পরে দেখলেন কি লেখা আছে, তা আপনার কাছে খুব আনন্দ লাগতেছে যে আপনি বড় পাইছেন, তাহলে কি করবেন, গসাগু নির্ণয় করবেন, কিন্তু আপনার কাছে আবার পরক্ষণেই খারাপ লাগতেছে দশমিক দিয়ে আসছে, আপনার এমনিতেই জ্বর উঠে গেছে নাকি, দশমিক দেখে আপনার এমনিই জ্বর উঠছে। কিন্তু আপনি যদি একটু ঠান্ডা মাথায় খেয়াল করতেন যে এই একই ধরনের কি বলছে, তার মানে এখানে আমি আর টাকা রাখবো না, এগুলোকে কিসে কনভার্ট করে নিব, তাহলে কিন্তু আমার জন্য ইজি হয়ে যায়, হয় না? তাহলে 3 টাকা 25 পয়সার যদি আমি পয়সা এনি কত হবে, 325, তাহলে 325, এরপরে এই হয়ে গেল। হ্যাঁ, এবার এদের কি নির্ণয় করেন, লসাগু নির্ণয় করেন, এটলিস্ট 5 দ্বারা তো ভাগ করতে পারবেন, 5 6 5 5 25, 5 8 না 5 নং 45 নাকি, 5 নং 45, 5 5 25, এখান থেকে পাবো হচ্ছে গিয়ে 5 দুগুণে 10, 3 5 15 আর 0, আবার 5 দ্বারা যাবে তাই না, 5 দ্বারা যদি নেই 5 13, 5 19 95, এখান থেকে পাচ্ছি হচ্ছে 4 5 20 আর হচ্ছে গিয়ে 5 6 30, এবার আর যাবে, এই যে চলে আসছে কি সংখ্যা, মৌলিক সংখ্যা, আর কোনো ভাগ যাবে না, তাহলে আমি পাচ্ছি কাকে, এটা কি থাকবে না বাতিল, বাতিল, তাহলে 5 ইন্টু কত, 5 ইন্টু 5 মানে কি, তার মানে কত পয়সা লাগবে, শেষ অ্যান্সার। পঁচিশ 75 না, পুরো টাকাটাকে তো আপনাকে ডিভাইড করে দিতে হবে, আমি তো শুধু পয়সাগুলিকে ডিভাইড করার কথা বলি নাই। তাহলে এখন না জানতে চাইছে পয়সায়, কিন্তু আপনার 3 টাকাকে বাদ দিয়ে তো আমি তার পয়সা বানাই দিতে পারবো না, মানে আমি পরিশোধ করব 3 টাকা 25 পয়সা পরিশোধ করব, কিন্তু কিসে, পয়সায় পরিশোধ করব। কোন কোন ক্ষেত্রে মনে করেন আপনার এমন হইতে পারে যে আপনি টাকাগুলির বাদ দিয়ে 25 75 50 দ্বারা প্রশ্ন সলিউশন বা এদের গসাগু করলেন, এবং মনে করেন গসাগু সাপোজ 25 আসছে, আর আপনি চিন্তা করতে পারেন তাইলে মনে হয় এটা একটা শর্টকাট নাকি, টাকা বাদ দিয়ে পয়সা দিয়ে করলেই হয়ে গেল। হ্যাঁ, এটা আপনার ওই প্রশ্নের জন্য হয়তো 25 মিলে গেছে, অ্যাকচুয়ালি এটা ওইরকম নিয়ম না, কারণ আমাকে ভাগ করে দিতে হবে 3 টাকা 25 পয়সা 25 পয়সার মুদ্রা দ্বারা, আমি 3 টাকা বাদ দিব কোত্থেকে, চলেন আমি কি এই প্রশ্ন বুঝাইতে পারছি আপনারে, চলেন পরবর্তী প্রশ্নে আগাই। হ্যাঁ, এই কোশ্চেনটা ক্লাস 6 বা 7 এর কোশ্চেন, এবং পরীক্ষায় আমাদের যে চাকরির পরীক্ষাগুলো তো গসাগু থেকে আসে, 6 বা 7 এর কোশ্চেন। কোন বৃহত্তম সংখ্যা, তো বৃহত্তম সংখ্যা দেখেই আমরা বুঝতেছি কি করতে হবে, গসাগু করতে হবে, বৃহত্তম সংখ্যা যেহেতু বলছে তাহলে অবশ্যই গসাগু করতে হবে। এখন কাদের গসাগু করব, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 102 ও 186 কে ভাগ করলে প্রত্যেকবার 6
অবশিষ্ট থাকে। তো আপনি একটা জিনিস খেয়াল করেন, আমি আপনাকে বললাম যে দেখেন 12, সাপোজ 12কে আমি 5 দ্বারা ভাগ করলাম, 5 দুগুণে কত? 10। ভাগশেষ কত থাকে? 2। একটু বোর্ডে খেয়াল করতে হবে যে 12 এমন একটা সংখ্যা যাকে নাকি 5 দ্বারা ভাগ করলে এখানে ভাগশেষ কি হয়? 2 থেকে যায়। এখন আমি যদি শুরুতেই এই 12 থেকে এই ভাগশেষ 2 বাদ দিয়ে দিই তাহলে কত পাই? এই 10কে যদি আমি 5 দ্বারা ভাগ করি তাহলে কি হয়ে যায়? নিঃশেষে বিভাজ্য হয়। এই প্রশ্নের ক্ষেত্রে এই কাজটাই করতে হবে। কি করতে হবে? এমন একটা বৃহত্তম সংখ্যা দ্বারা এদেরকে ভাগ করতে বলছে, যা ভাগ করলে পরে কি হবে? প্রত্যেকবার 6 অবশিষ্ট থাকবে। এখন আমি যদি বলি যে কোন মানে অবশিষ্ট থাকবে না বা নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে, সেক্ষেত্রে তাহলে কি করতে হবে? এই যে অবশিষ্ট সংখ্যাটা আছে এটাকে যদি আমি আগেই বাদ দিয়ে দিই তাহলে আর কি হবে না, তাহলে নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে, তাহলে আর অবশিষ্ট থাকবে না। তাহলে এই গসাগুর ক্ষেত্রে আপনি কি করবেন? ওই যে অবশিষ্টটা, এই অবশিষ্ট সংখ্যাটা প্রথমেই আপনি ভাজ্য থেকে কি করে দিবেন? বাদ দিয়ে দিবেন। ভাজ্য থেকে আপনি আগে কি করবেন? বাদ। তাহলে আপনার কাজটা হচ্ছে গিয়ে 102 থেকে প্রথমেই এই যে অবশিষ্ট 6 সেটা বাদ দেন, কত আসবে? আবার 186 থেকে 6 বাদ দেন, কত আসবে? 180। বাদ দেওয়ার পরে যারা থাকতেছে এরা হচ্ছে সেই সংখ্যা যারা নিঃশেষে কি হবে? বিভাজ্য হয়ে যাবে। তাহলে এবার আমি 96 আর 180 এর গসাগু নির্ণয় করি। প্রথমে আমি যদি 2 দ্বারা ভাগ করি, ডিরেক্টলি 12 দ্বারা মনে হয় ভাগ করা যায়, যায় না? যায়। 12 দ্বারা যদি ভাগ করি 8 12 কত? 96 আর 12 15তে 180। তাহলে 8 এবং 15 এরা কোন কমন সংখ্যা দ্বারা ভাগ যাবে? একটা জোড় আর একটা কি সংখ্যা? বিজোড় সংখ্যা। কমন সংখ্যা দ্বারা ভাগ, তাহলে এইখান থেকে এরা কি হয়ে যাবে? বাতিল। তাহলে বৃহত্তম সেই সংখ্যাটা কে? 12। অ্যান্সার হচ্ছে গিয়ে 12। এই যে খ নাম্বার অ্যান্সার। ওইটাকে করেন, সমস্যা নেই তো। 2 দ্বারা যদি ভাগ করি তাহলে পাবো 48 আর হচ্ছে কত? 90। 2 দ্বারা ভাগ করলে 24 45। 3 দ্বারা ভাগ যাবে, 3 8 24, 3 15 45। এই যে 8 আর 15 বাতিল, 3 দুগুণ 6, 6 দুগুণে কত? 12। আপনি অপশন থেকেও ভাগ করে দেখতে পারবেন। অপশন থেকে ভাগ করে গেলে দেখবেন যে কোন অপশনটা দ্বারা ভাগ করলে দুইটা সংখ্যাকে ভাগ করলে ভাগশেষ 6 থাকে। ঠিক আছে, তাইলে হবে 8 12 96, তাহলে ভাগ করছেন 102 দ্বারা, 102 কে, তাহলে হাতে 6। আবার 12 দ্বারা যদি 186 কে ভাগ করেন, 12 15 180, হাতে আছে 6। অপশন থেকে করলে এইভাবে চিন্তা করবেন। চলেন পরবর্তী, লিখছেন না? পারবেন? এটা করেন, চেষ্টা করেন। এটাও কমন কোশ্চেন, এটাও মনে হয় 6 এর বা 7 এর কোশ্চেন হবে, ওই বইয়ের প্রশ্ন হবে। করেন এটা। আমরা আগে কি করতে বলছি? করেন, বিয়োগ করেন। ভাজ্য থেকে ওই ভাগশেষ গুলো বিয়োগ করে দেন।
3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 আসছে, তাহলে অ্যান্সার 24। 24 হচ্ছে সেই বৃহত্তম সংখ্যা। হ্যাঁ, যারা 24 অ্যান্সার করছি তাদের অ্যান্সার কারেক্ট আছে। কোনোটি নয় হবে কেন? 24 আসতেছে তো। চলেন আস্তে আস্তে। এই কোশ্চেন গুলোর কথা বলছিলাম, এই কোশ্চেন গুলো এতক্ষণ যার প্রশ্ন সলভ করছি তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। দেখবেন অনেক জায়গায় ঘুরে ঘুরে আসছে, ঠিক আছে? এগুলো খুঁজে খুঁজে প্র্যাকটিস করবেন অথবা নিজে প্রশ্ন বানাবেন। এইখানে সূত্র মুখস্থ রাখতে পারলে আপনার প্রশ্ন সমাধান শেষ এবং ইজি, সময় কম লাগে। খাতায় লেখেন দুটি সংখ্যার গুণফল সমান, দুটি সংখ্যার গুণফল সমান লসাগু ইন্টু গসাগু। দুটি সংখ্যার গুণফল সমান লসাগু ইন্টু গসাগু। যদি আপনার কাছে প্রশ্নে লসাগু এবং গসাগুর মান বলে দেয়, তাহলে কি নির্ণয় করতে পারবেন? আপনি গুণফল নির্ণয় করতে পারবেন। এই একটা সূত্র থেকে আপনি আরো দুইটা সূত্র ইজিলি পাবেন, তিনটা পাবেন। দুটি সংখ্যার গুণফলকে আমি রেখে দেই, গুণফল যদি আমি রেখে দেই, গানটা ভালোই লাগতেছিল। গুণফলকে যদি আমি এবার আমি এখান থেকে যদি সাপোজ গসাগু নির্ণয় করতে চাই, গসাগু নির্ণয় করতে চাইলে লসাগু গুণাকারে ছিল, এই পাশে চলে আসলে ভাগ। ওটা মানে 90s এর সং না? হ্যাঁ, 90s এর সং, 90s এর সং গুলো ভালো। লসাগু বের করতে হলে গসাগুকে কি করব? ভাগ আকারে লিখে দিব। তাহলে দুটি সংখ্যার গুণফল, এই সূত্র থেকে আমি আরো দুইটা সূত্র পাইলাম যে লসাগু নির্ণয় করতে হইলে গসাগু দ্বারা ভাগ করব গুণফলকে, আর গসাগু নির্ণয় করতে হইলে লসাগু দ্বারা ভাগ করব কাকে? গুণফলকে। প্রশ্ন কেমন হবে? এই যে উপরে আপনার সামনেই প্রশ্ন আছে, দুটি সংখ্যার কি দেওয়া আছে আর কি দেওয়া আছে। আমি আপনাকে যদি বলতাম এরকম যে দুটি সংখ্যার লসাগু হচ্ছে 18, গসাগু হচ্ছে 3, তাহলে কি জানতে চাইতাম? গুণফল জানতে চাইতাম। আমি যদি আপনাকে বলতাম দুইটা সংখ্যার লসাগু, লসাগু হচ্ছে গিয়ে 18, গসাগু হচ্ছে গিয়ে 3, তাহলে আপনার কাছে কি জানতে চাইতাম? গুণফল, সংখ্যা দুটির গুণফল কত, তাই না? গুণফল কত। তাহলে আপনি কি করতেন? এই যে গুণফল সমান কি লসাগু ইন্টু গসাগু, আপনি কি করতেন? এখানে 18 ইন্টু কি করে দিতেন? 3 গুণ দিতেন, তাহলে অ্যান্সার কত পাইতেন? 54 পেয়ে যেতেন। ঠিক আছে? আবার আমি যদি আপনার কাছে যেমন এটা বলছে গুণফল 54 দেওয়া আছে, লসাগু দেওয়া আছে, গুণফল আর লসাগু দ্বারা কি, এরপরে এই প্রশ্ন থেকে আমি চাইলে আবার লসাগু নির্ণয় করতে বলতে পারতাম। তাহলে কি কি বলতাম? তাহলে আপনাকে বলতাম যে ভাই দুইটা সংখ্যার গুণফল হচ্ছে গিয়ে 54, তারপরে আমি বলতাম হচ্ছে ভাই গসাগু যদি 3 হয়, তাহলে আপনার কাছে জানতে চাইতাম লসাগু কত, তাই না? প্রশ্নটা এরকম রাখতাম যে গুণফল হচ্ছে গিয়ে 54, গসাগু 3, লসাগু কত। তাহলে আমি কি করতাম? লসাগু বের করার জন্য গুণফলকে আমি কি করতাম? গসাগু হচ্ছে গিয়ে 3 ভাগ করতাম, ভাগ করলে আমি কত পাইতাম? 18 পাইতাম। একেবারে ইজি জিনিস। এইগুলি আপনার কাছে কি আসবে? বেশি আসবে, এবং বেশি আসে, বিসিএস এ পর্যন্ত আসে এগুলি। ঠিক আছে? আপনার এই কোশ্চেন গুলো আপনি কি করবেন? খুঁজে খুঁজে সলভ করবেন, কোথায় কোথায় আসছে, বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, কোথায় কোথায় আসে। আর যদি মনে করেন খুঁজে খুঁজে যা আসছিল সব করছেন, তারপরে নিজে বৈশা বসে বানাবেন। আমি এখন যদি আপনারা বলি এগুলো লেখছেন কিনা, লেখা শেষ। আমি আপনারা বললাম ভাই দুইটা সংখ্যার গুণফল, আপনারা বললাম হচ্ছে গিয়ে 360, আপনারা বললাম যে ভাই লসাগু হচ্ছে গিয়ে, লসাগু বললাম আপনারা 20, তাহলে ভাই আমরা গসাগুটা বলেন। লসাগু 20 না আর একটু বাড়াই দিই, বললাম 120, তাহলে গসাগুটা বলেন কত আসবে? এই যে দুইটারে ভাগ করে দিলে তোমার অ্যান্সার। আবার আমি যদি বলি ভাই দুইটা সংখ্যার গুণফল 360,
আর গসাগু হচ্ছে মনে করেন 18, তাহলে আমার ভাই লসাগুটা বলেন কত আসবে? হ্যাঁ 20 আসবে। তাহলে এই 360 কে আমি 18 দ্বারা ভাগ করলে আমার লসাগু কত চলে আসবে? 20 চলে আসবে, তাই তো? আবার আমি যদি বলি দুইটা সংখ্যার লসাগু হচ্ছে 20, গসাগু হচ্ছে গিয়ে 100, লসাগু হচ্ছে গিয়ে লসাগু 20 আর গসাগু হচ্ছে গিয়ে 18, তাহলে সংখ্যা দুইটার গুণফল কত? তাহলে আপনি 360 বলে দিবেন। আপনি নিজেই বসে প্রশ্ন বানাইতে পারবেন, এমনি করে বসে বসে কি বানাবেন? প্রশ্ন বানায় ফেলবেন, বানায় প্র্যাকটিস করবেন। তাহলে গুণফল সমান সমান লসাগু ইন্টু গসাগু, লসাগু সমান সমান গুণফল বাই গসাগু, গসাগু সমান সমান গুণফল বাই লসাগু। এরপরে প্রশ্নে কি আছে দেখি। দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 2 এবং 360, একটি 36, একটি সংখ্যা 36 হলে অপর সংখ্যাটি কত? একটু আগে আমরা লিখছি কি দুইটি সংখ্যার গুণফল, তাই না? এর সূত্র কি লিখছি? লসাগু ইন্টু গসাগু। এখান থেকে যদি আমি দুইটি সংখ্যার গুণফল এই কথাটুকুকে আলাদা করি, তাহলে আমি লিখতে পারি কি একটি সংখ্যা গুণ অপর সংখ্যা, বলতে পারি না? যে দুইটা সংখ্যা একত্রে আছে, আমি চাচ্ছি কি করতে, কি করে ফেলতে, আলাদা করতে। তাহলে আলাদা করলে দুইটা সংখ্যা যেহেতু, তাহলে এই যে একটা সংখ্যা আর এই অপর সংখ্যা মিলেই তো দুইটা সংখ্যা। এই একটি সংখ্যা ইন্টু অপর সংখ্যা সমান কি বলা যায়? লসাগু ইন্টু গসাগু বলা যাবে না? তাহলে এইখান থেকে জানতে চাই হচ্ছে গিয়ে অপর সংখ্যা সম্পর্কে। কার সম্পর্কে? অপর সংখ্যা সম্পর্কে আপনার কাছে প্রশ্ন জানতে চাইবে। দেখেন আপনার কিন্তু সূত্র খুব বেশি আলাদা মুখস্থ করার প্রয়োজন নাই। সূত্র আমরা পাইছি কয়টা? একটা থেকে আরো কয়টা বের করছি? 3টা বের করছি। টোটাল সূত্র 4টা, মূল সূত্র হচ্ছে এইটা। এখান থেকে আমি আরো কয়টা পাইছি? 3টা পাইছি। প্রথমে পাইছি হচ্ছে লসাগু গসাগুর সূত্র, আর এখন পাইছি অপর সংখ্যার সূত্র। তাহলে অপর সংখ্যা সমান সমান লসাগু ইন্টু গসাগু ডিভাইডেড বাই কি একটি সংখ্যা। এবার প্রশ্নে আপনার কাছে সবকিছুর মান দিয়ে দিছে, মান বসাবেন, উত্তর বের করবেন। দুটি সংখ্যার গসাগু লসাগু যথাক্রমে কি দিছে? 2 আর কত? তো লসাগু আপনি 360 লেখেন, গসাগু লেখেন 2। আবার একটি সংখ্যাও আপনার বলে দিছে, কত বলছে? 36। তাহলে আপনি এখান থেকে ভাগ করলে পাচ্ছেন কত? 10 দুগুণে, এই হয়ে গেল আপনার অপর সংখ্যা হচ্ছে গিয়ে 20। এগুলো কি আপনি মান নিজের থেকে বসায় করতে পারবেন না? পারবেন। এগুলো প্র্যাকটিস করবেন বেশি করে। হ্যাঁ, বুঝাইতে পারছি? পারবেন আসলে। এরপরে কি আছে দেখি। অনুপাত দিয়ে, এটাও গুরুত্বপূর্ণ। আপনার কাছে অনুপাত দেয়া থাকবে, এর সাথে লসাগু দেয়া থাকবে। খেয়াল করেন, এই যে প্রশ্নটা আপনি দেখতেছেন, দুটি সংখ্যার কি দেওয়া আছে আর কি দেওয়া আছে। এইখান থেকে আপনার কাছে কি কি জিনিস জানতে চাইবে সেটা শুনেন। আপনার কাছে জানতে চাইবে হচ্ছে গিয়ে বড় সংখ্যা, আপনার কাছে জানতে চাইবে ছোট সংখ্যা, আপনার কাছে জানতে চাইবে গসাগু। ইনফরমেশন দিছে কয়টা? 2টা, অনুপাত আর কি লসাগু। অনুপাত আর হচ্ছে লসাগু। এখান থেকে জানতে চাইতে পারে কয়টা জিনিস? 3টা জিনিস। আপনার কাছে 3টার থেকে মানে প্রশ্নে যে কোনো একটা জানতে চাইলো, বা 2টা সংখ্যা জানতে চাইলো, বা গসাগু জানতে চাইলো, এই ইনফরমেশন টুকু দিয়ে আমি 3টা জিনিস খুঁজতে পারি প্রশ্ন থেকে। কি কি? বড় সংখ্যা, ছোট সংখ্যা, গসাগু। যখন আমার কাছে প্রশ্নে অনুপাত দেয়া থাকবে আর কি দেয়া থাকবে? লসাগু, তখন আমি বড় সংখ্যা নির্ণয়ের জন্য লসাগুকে ভাগ করব বড় অনুপাত দ্বারা, বা অনুপাতের বড় মান দ্বারা। হ্যাঁ, বড় অনুপাত এখানে ছোট অনুপাত দ্বারা, বড় অনুপাত তো না, ছোট অনুপাত দ্বারা। তাহলে লসাগু কত? 180। ছোট অনুপাতটা কত? 3, বা অনুপাতের ছোট মানটা হচ্ছে 3। তাহলে পাচ্ছি কত? 60। তার বড় অনুপাত লিখে কাইটা দিলেন, কারণটা কি? বড় মান দিয়ে যদি আপনি ভাগ করবেন তাহলে ভাগফলটা ছোট আসে, আর ছোট সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফলটা, যেমন আমি যদি 10কে 2 দ্বারা ভাগ করি কত পাচ্ছি, আর 10কে যদি 5 দ্বারা ভাগ করি, তাহলে কোন ক্ষেত্রে মান বড় আসছে? ছোট দ্বারা ভাগ করলে মান কি আসতেছে, আর বড় দ্বারা ভাগ করলে মান। এই কারণে বড় সংখ্যা যখন আমি বের করব এবং প্রশ্নে কি দেয়া থাকবে? না, লসাগু দেয়া থাকবে। কি দেয়া থাকবে?
আমার কথা শুনতে হবে, যে স্লিপ করে যাচ্ছেন। প্রশ্নে অনুপাত দেয়া থাকবে, লসাগু দেয়া থাকবে। কি দেয়া থাকবে? আবার বলেন, কি দেয়া থাকবে? কি কি জিনিস জানতে চাইতে পারে? বড় সংখ্যা বের করার জন্য কি করব? লসাগুকে ছোট অনুপাত দ্বারা ভাগ করব। তো আমার প্রশ্নে যে অনুপাতগুলো ছিল এর মধ্যে ছোট অনুপাতকে 3 দ্বারা ভাগ করছি, কত পাইছি? ছোট সংখ্যা বের করার জন্য লসাগুকে আমি ভাগ করব কি দ্বারা? বড় সংখ্যা দ্বারা বা বড় অনুপাত দ্বারা। বড় অনুপাতটা কত? 4 দ্বারা আমি এখানে ভাগ করি, ভাগ করলে আমি পাবো 45। এবার যদি গসাগু নির্ণয় করতে হয় তাহলে আমি যেটা করব, লসাগুর সাথে আমি অনুপাতগুলো গুণফল লিখে দিব। অনুপাতগুলোর লসাগু ইনটু অনুপাতগুলোর কি লিখবো? গুণফল। লসাগুর সাথে গুণ দিয়ে দিব কাদেরকে? অনুপাতগুলোর গুণফলকে। তো লসাগু হচ্ছে কত? হ্যাঁ, গসাগুরটা লিখে ফেলছি। লসাগু ডিভাইডেড বাই, লসাগুকে ভাগ করে দিব অনুপাতগুলোর কি দ্বারা? অনুপাতগুলোর গুণফল দ্বারা। অনুপাতগুলোর গুণফল দ্বারা। তাহলে লসাগু হচ্ছে কত? 180। আর অনুপাতগুলোর গুণফল হচ্ছে 3 ইন্টু কত? 4। 3 ইন্টু 4, বা আমরা সরাসরি 12ও লিখতে পারি। 3 দ্বারা 180 কে ভাগ করলে পাবো কত? 60। 4 দ্বারা 60 কে ভাগ করলে 15। তাহলে আমাদের গসাগু কত আসবে? 15 আসবে। তাহলে তিনটা জিনিস পাইলাম। বড় সংখ্যা বের করার জন্য লসাগুকে ছোট অনুপাত দ্বারা ভাগ করব, ছোট সংখ্যা বের করার জন্য লসাগুকে বড় অনুপাত দ্বারা ভাগ করব, আর গসাগু বের করার জন্য লসাগুকে অনুপাতগুলোর গুণফল দ্বারা কি করব? ভাগ করে দেব। তাহলে প্রশ্ন থাকবে অনুপাত আর কি দিয়ে লসাগু বলা থাকবে, সেখান থেকে জানতে চাইবে 3 জিনিস। বড় সংখ্যা, শুনেন, অনুপাত এবং লসাগু থাকুক আর গসাগু থাকুক, অনুপাতের সাথে হয় লসাগু থাকবে, না হয় লসাগু থাকবে, না হয় লসাগু থাকুক আর গসাগু থাকুক। আপনার কাছে বড় সংখ্যা আর ছোট সংখ্যা এই দুটো জিনিস জানতে চাওয়া কমন। অনুপাত লসাগু থেকেও বড় সংখ্যা ছোট সংখ্যা নির্ণয় করা যাবে, অনুপাত এবং গসাগু থাকলেও বড় সংখ্যা ছোট সংখ্যা নির্ণয় করা যাবে। বাকি থাকে লসাগু থাকলে আপনি গসাগু বের করতে পারবেন, গসাগু থাকলে লসাগু গসাগু যাই বলুক, তার মানে এখানে এক দুইটা জিনিস কমন। সেটা কি? সংখ্যা জানতে চাওয়া। লসাগু থাকলেও সংখ্যাটা বের করতে পারবো, গসাগু থাকলেও সংখ্যাটা, আর বাকি থাকে কে? লসাগু বললে গসাগু নির্ণয় করা যায়, গসাগু বললে লসাগু নির্ণয় করা যায়। এটা ক্লিয়ার? আপনি বুঝছেন আপনারা? আচ্ছা, এবার লসাগু দিয়ে যেহেতু হয়েছে, তাহলে কি নির্ণয় করতে পারি এখন? গসাগু দিয়ে একটা করি। হ্যাঁ, আসেন, এই যে গসাগু দিয়ে আছে। দুটি সংখ্যার অনুপাত 5 এবং 6, তাদের গসাগু কত? দুটি সংখ্যার অনুপাত 5, 6, তাদের গসাগু 4 হলে ছোট সংখ্যাটি কত? তাহলে এইখানে প্রশ্নে দেখতে পাচ্ছি অনুপাত দিছে, আর কি দিছে? গসাগু দিছে। তো আমরা বলছিলাম যে লসাগু বলুক আর গসাগু বলুক, প্রশ্নে সবসময় সংখ্যা দুইটা নির্ণয় করা কমন ব্যাপার। বড় সংখ্যা, ছোট সংখ্যা। আপনাকে প্রশ্নে লসাগু বলুক অনুপাতের সাথে, লসাগু বলুক আর গসাগু বলুক, উভয় ক্ষেত্র থেকেই আমি বড় সংখ্যা ছোট সংখ্যা এই দুইটার সংখ্যা কি করতে পারবো? বের করতে পারবো। যেহেতু আগেরটাই লসাগু ছিল তাই গসাগু নির্ণয় করতে পারছিলাম, আর এখানে গসাগু দিছে তাই কি নির্ণয় করতে পারবো? লসাগু নির্ণয় করতে পারবো। তো আসেন নির্ণয় শিখি। যেটা করতে হবে, বড় সংখ্যার জন্য অনুপাত দেওয়া আছে আর কি দেওয়া আছে? গসাগু দেওয়া থাকলে বড় সংখ্যা নির্ণয়ের জন্য আমরা যেটা করব, গসাগুর সাথে গুণ দিব বড় অনুপাত। আগেরটাই কি দিছিলাম? কাকে ভাগ দিছিলাম? লসাগুকে ভাগ দিছিলাম কি দ্বারা? ছোট অনুপাত দ্বারা। এখানে কিন্তু আবার বড় অনুপাত এনেই বসাইছি, বড় সংখ্যার জন্য বড় অনুপাতটারই বসাইছি, কিন্তু ভাগ না, কি দ্বারা? গুণ দ্বারা। কথা বুঝতে পারছি? তাহলে এখন আমি গসাগু পাইছি কত? 4। আর বড় সংখ্যা বড় অনুপাত কত? তাহলে এই যে গুণ দিলাম, কত পাবো? 24। ঠিক আছে, এরপরে হচ্ছে গিয়ে গসাগু, এর সাথে কি লিখবো? ছোট সংখ্যার জন্য কি লিখবো? ছোট অনুপাত। তাহলে আমি এখানে ছোট গসাগু পাইছি কত?
4, ছোট অনুপাত পাইছি কত 5, তাহলে এখান থেকে পাচ্ছি কত 4 5 20। তাহলে গসাগু যদি দেওয়া থাকে সংখ্যা দুটা নির্ণয়ের জন্য গসাগুর সাথে বড় সংখ্যার জন্য বড় অনুপাত গুণ, আর ছোট সংখ্যার জন্য গসাগুর সাথে, আর যদি লসাগু নির্ণয় করতে চাই তাহলে না গসাগুর সাথে, হ্যাঁ বিপরীত বলতে যে আগে করছিলাম ভাগ, এখানে করব কি অনুপাতগুলোর গুণফলটাকে গুণ করে দিব, গসাগুর সাথে গুণ করব অনুপাতগুলোর গুণফল। তাহলে গসাগু হচ্ছে কত 4, অনুপাতগুলোর গুণফল মানে 5 ইন্টু কত 6, 4 5 20, 6 20 কত হয় 120, তাই না? তার মানে এখানে অ্যান্সার কত আসবে 120 আসবে। ভাই খুবই ইজি জিনিস, মানে এখানে আপনি যদি একটু সূত্র বা এগুলো মুখস্থ রাখতে পারেন তাহলে আপনার জন্য খুবই সহজ, এবং এখান থেকে নাম্বার মানে কি বলে এটা কনফার্ম করা যায়। একটা আছে না যে আমি নিয়ম ভুলে গেছি, হ্যাঁ মানে হয়তো এমন কোনো প্রসেস বা সমাধানের উপায় ছিল যেটা আমার কি নাই, অনেক সময় মনে নাও থাকতে পারে। এখানে ভাই সূত্র একটা, সূত্র ওই যে প্রথমে একটা পড়ে আসছি গুণফল, এখান থেকে পাইছি 3টা, টোটাল হয়েছিল 4টা। আর এইখানে দেখেন বড় সংখ্যা ছোট সংখ্যা লসাগু গসাগু, এখানেও 4টা, গসাগু থাকলে লসাগু বের করা যায়, লসাগু থাকলে গসাগু বের করা। এইটা অবশ্যই আমি বলবো আপনাদেরকে বারবার কি করতে, প্র্যাকটিস করতে। অপশন টেস্ট করে যদি আপনি করতে যান ছোট সংখ্যা আপনি হ্যাঁ করতে পারবেন। আচ্ছা আমি যদি এখানে বলি যে ছোট সংখ্যা বলছে তাই না, ছোট সংখ্যা যদি আমি এখান থেকে 18 ধরি, সাপোজ অপশন থেকে যদি যাই যে ছোট সংখ্যা কত 18, তাহলে ছোট সংখ্যা অনুপাতটা কত, এখানে 5-এর কোনো গুণ 18 হয়, হবে না। ছোট সংখ্যাটা আমি যদি বলি হচ্ছে গিয়ে 24, 5-এর কোনো গুণ 24 হবে, হবে না। 22 হবে না, 5-এর 4 গুণ হচ্ছে কত, তাহলে এই যেভাবে করতে পারবেন 5-এর 4 গুণ কত 20, মানে ওইভাবে চিন্তা করে করতে হবে আর কি। হ্যাঁ মানে এমন এখানে যেহেতু অনুপাত হচ্ছে গিয়ে কত 5 আর 6, তাহলে আমি ছোট সংখ্যা 20 ধরলাম, আর 20-কে 4 দ্বারা ভাগ করা যায়, গসাগু দিয়ে ভাগ করতে পারতেছি তাই না, এভাবে করে আসতে হবে। আরে তাহলে এইখানে আসবে 24, কাটাকাটি করলে 5 আর কত আসে 6, ওই যে এইভাবে করে অনুপাত মিলাই নিতে হবে। ভাই আগের অঙ্কে গসাগু বের করছেন আর এই অঙ্কে লসাগু বের করছেন, এটা কেমন কথা? আগেরটাই ভাগ করলেন এখানে গুণ করলেন কেন? ভাই আপনি মান দেখেন না কেন? অনুপাতের জায়গায় ঠিক আছে, কিন্তু এক জায়গায় বলছিল কি লসাগু, আর জায়গায় গসাগু। তো খেয়াল করতে, এই যে আমি আপনাকে বলছি যে আপনি স্লিপ করে যান, এই যে এগুলি স্লিপ করে যান, যে টিচার যখন বুঝায় তখন যদি অন্য কোনো কাজ করেন তাহলে আপনি স্লিপ করে যাবেন। ভাই প্রশ্ন দুটো সেম না তো, এক জায়গায় বলছে লসাগু আরেক জায়গায় বলছে গসাগু, তো লসাগু আর গসাগুর নিয়ম কি এক হবে নাকি? লসাগু ছিল দিলে ভাগ করছি, আর গসাগুর সময় আমি কি করতেছি গুণ করছি, এগুলো খেয়াল করবেন। হ্যাঁ ঠিক আছে, ওকে পারবেন? হ্যাঁ লসাগু বের করতে বলছে, তাহলে কি করব, এই দুইটারে গুণ দিব, তার সাথে কারে গুণ দিব 30 আর 8 কত হয় 200, এই যে অ্যান্সার শেষ। ঠিক আছে, আচ্ছা তাহলে ক্লাস এই পর্যন্ত। তাহলে খেয়াল করেন, আচ্ছা ও নাসির স্যারের বই শেয়ার দিছিলেন, নাসির ভাই স্যারের বই পাওয়ার আশায় আপনারা শেয়ার করছিলেন বেশি করে।
বইয়ের কিন্তু গেছে, অ্যানাউন্সমেন্ট কিন্তু হইছে, আপনার বইয়ের অ্যানাউন্সমেন্ট আপনি না থাকা সত্ত্বেও। না আমি দেখি নাই। রবিউল ইসলাম কাশবনে যাবো না, যাবো কই? আপনি আজকে কাশবনে গেছিলেন। আচ্ছা, এই ক্লাস কেমন লাগলো বলো? হ্যাঁ, অসাধারণ। ম্যাথ মানে অসাধারণ। ম্যাথ ছাড়া চাকরি হয় না। ম্যাথ ছাড়া কি হয় না? চাকরি হয় না। সত্য কথা, ম্যাথ ছাড়া চাকরি না, বাস্তব কথা। অনেকে আপনারা 10 থেকে 20টা মিনিট চাকরি পরীক্ষা দিতে যান, বলে ইস রে, এই রিটেন ম্যাথটা যদি করতে পারতাম তাহলে চাকরিটা হয়ে যেত। আমি সব পারছি, জিকে পারছি, বাংলা পারছি, ইংরেজি পারছি, কিন্তু রিটেন ম্যাথ আসছে 2টা। এই রিটেন ম্যাথ 2টা যদি আমি করতে পারতাম চাকরিটা হয়ে যেত। 3টা ম্যাথ থাকে, বা কোনো চাকরি পরীক্ষা 3টা ম্যাথ থাকে, বলে যে এই 3টার ভিতরে 2টা করতে পারলেও হয়ে গেছে, তাই না? এরকম দেখেন যে ম্যাথ ছাড়া চাকরি সম্পূর্ণ। এই জন্য প্রতিদিন আমাদের ম্যাথ করা অবশ্যই উচিত। আমাদের বিশেষ পরীক্ষা সার্কুলার 50তম সার্কুলারটা আসতেছে আমাদের 1 নভেম্বর। সুতরাং বিশেষ পরীক্ষাটা ভালো মতো পড়াশোনা করতে হবে। এবার অনেকেরই কপাল মন্দ, আবার সবচেয়ে বেশি একটা কাজে লাগে, বলে না যে অভিজ্ঞতা কাজে লাগে। স্যার, অভিজ্ঞতা কাজে লাগে। এবার বিশেষ পরীক্ষা কারা টিকছে? যারা এর আগে 1বার 2বার 3বার 4বার পরীক্ষা দিয়েছে, ওরাই টিকছে বেশি, নতুনরা কম টিকছে। কারণ অভিজ্ঞতা একটা ব্যাপার স্যাপার আছে, তাই না? অভিজ্ঞতা কি একটা ব্যাপার স্যাপার আছে। তাহলে পরীক্ষা যারা আগে অভিজ্ঞ, যারা 2-1বার বিশেষ পরীক্ষা দিয়েছে, ঝালাই হয়ে গেছে, ওরাই এবার টিকছে, যেহেতু 10,000 টিকেছে। তার যাই হোক, এখন আপনারা ওভাবে অভিজ্ঞতা অর্জন করেন, সঞ্চয় করেন, তাহলে দেখবেন আপনারা ভালো করতে পারেন। তো সব সাবজেক্টের উপরই গুরুত্ব আরোপ করতে হবে, নিয়মিত পত্রিকা পড়াশোনা করতে হবে, আমাদের ক্লাস পড়তে হবে, লেকচার শিটগুলো পড়তে হবে, নিয়মিত চর্চা করতে হবে, তাহলে আপনি পরীক্ষাগুলোতে ভালো করতে পারবেন। এছাড়া আমরা যারা প্রাইমারি চাকরির জন্য অনেক সংগ্রাম করতেছি, এই যে অনেকেই দেখি বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্টরা এখন প্রাইমারি দিকে ঝুঁকতেছে। আগে কিন্তু কখনো এরকম ছিল না। এবার দেখেন, আজকে একটা মজার কথা বলে আপনাদেরকে শেয়ার করি। সেটা হলো, আপনারা মনে করেন যে করেন কি জানো, কাজকে অবহেলা করেন। আজকে আমি সত্য কথা, আজকে আমি মিরপুর 13 নম্বরে গেলাম, বাজার করতে যাই। প্রতিদিন সকালবেলা হাঁটতে যাই, হাঁটার সময় আমি বাজারও করে ফেলি। একটা দোকানে আমি ভ্যান গাড়ি থেকে আমি পেঁপে কিনলাম। এখন ওই যে ছেলেটা বিক্রি করে, ছেলেটা আমাকে বলতেছে, আপনার নাম কি নাসির উদ্দিন? না, আমি কই, এই ছেলেটা আমার নাম জানে কিভাবে? আমি কে, কেন? কয়, আপনি অনেক বাংলা সুন্দর ক্লাস না, ইউটিউবে আপনার ক্লাস দেখি। এখন আমি বললাম যে আপনি পড়াশোনাও করেন, তারপরে ভ্যান গাড়িতে তরকারি বিক্রি করেন, আপনি কোথায় পড়েন? বঙ্গবন্ধু কলেজে পড়ে। চিন্তা করেন, সে বঙ্গবন্ধু কলেজে ঢাকায় পড়াশোনা করে, এবং সে অনার্স 3rd ইয়ারে পড়ে, এবং সে কি করে? তরকারি বিক্রি করে। আমি বললাম, তোমার ইনকাম কত? কয়, স্যার কোনোদিনও ইনকাম 1000 থাকে, কোনোদিন 1500 থাকে, কোনোদিন 2000 টাকাও থাকে। আমি, কত ঘন্টা তুমি এগুলো বিক্রি করো? আমি এমন জিনিস বিক্রি করি যে আমি নিয়ে আসি, আমি কম টাকায় খুব সীমিত লাভে আমি মালগুলো ছেড়ে দিই। এই জন্য বলে যায়, আমি আমার লাভ কম নেই, আমি তাড়াতাড়ি ছেড়ে দিই। অর্থাৎ আমার 4 থেকে 5 ঘন্টা টাইম আমি দৈনিক ব্যয় করি এইগুলো বিক্রির পিছনে। তাতে আমার মাসে 30 থেকে 40,000 টাকা থাকে। তাই মাসে সে ইনকাম করতেছে, পড়াশোনার পাশাপাশি 30 থেকে 40,000 টাকা। সে মানে ব্যবসায়িক পলিসিও সে জেনে গেছে, এবং সে নিজের পড়াশোনা খরচ চালাচ্ছে এবং তার সংসার খরচ চালাচ্ছে। আমি ছেলেটাকে দেখে অনেক অনুপ্রেরণা পেলাম যে আপনারা অনেকে আছেন যে মনে করেন টিউশনের পিছনে দৌড়ান, টিউশনি পাচ্ছেন না, মানে চাকরি পাচ্ছেন না। চাকরির পাশাপাশি ছোটখাটো ব্যবসা কোনো সমস্যা না, ঢাকা শহরে অ্যাভেলেবেল বিজনেস আছে, আপনি পাশাপাশি এগুলোও করেন, পড়াশোনাটাও চালান। তাতে কি হবে? আপনার মানসিক প্রশান্তি থাকবে। অর্থাৎ পকেটে যদি টাকা থাকে তাহলে আপনার পড়াশোনাটাই মন বসবে, সবকিছুতেই মন বসবে। পকেটে যদি টাকা না থাকে, আপনাকে কেউ দাম দিবেন, আপনি বেকার অবস্থায় কারো কাছে 500 টাকা 1000 টাকা ধার চাইবেন, আপনার ফোনই রিসিভ করবেন না। অর্থাৎ কোনো বন্ধুর কাছে যদি আপনি 500 টাকা 1000 টাকা ধার চান, দোস্ত আমার টাকা নাই, মেসের ভাড়া নাই, এটা দিত, ওর দেখবেন ফোন রিসিভ করে, দোস্ত আমি তোর কাছে আরো টাকা ধার চাইতাম, এমন কথা বলবে আজ আপনার খারাপ লাগবে। ঠিক আছে? এই জন্য দেখেন, যেমনে থাকেন, যে পরিস্থিতি থাকেন, পড়াশোনা একটু করেন, পায়ের নিচে মাটিতে একটু শক্ত করেন। এরপর শক্ত হলে আপনার বিজনেস পলিসি মাথা থেকে বের হবে। তবে আগে বয়স যতদিন আছে 32 বছর পর্যন্ত, এই 32 বছর পর্যন্ত সরকারি চাকরির পিছনে একটু পড়াশোনার সুযোগ সময় দিবেন অবশ্যই। হ্যাঁ, দেখি 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 এখানে কি লিখছে। ইনশাল্লাহ স্যার, সময় 10তম স্যার, ওয়েবসাইটে রেকর্ড ক্লাস ওপেন হচ্ছে না। আচ্ছা, এটার জন্য হটলাইনে কল দিবেন, কোনো সমস্যা নেই। আর যারা আপনাদের ভর্তির জন্য আমাদের সাথে যোগাযোগ করতেছেন, আপনারা অবশ্যই আমাদের পরে ক্লাস আছে না? পরে ক্লাস আছে, 9টা ক্লাস আছে। আপনারা সবাই কি 9টা ক্লাস? ও আচ্ছা, খেয়াল করেন, যারা 50তম বিসিএস কোর্স করবেন, আমাদের 50তম বিসিএস কোর্স এখন 60% ডিসকাউন্ট চলতেছে মিরপুর শাখায়।
এবং আমাদের সকল শাখায়, এবং আমাদের কিন্তু অনলাইনেও কিন্তু 60% ডিসকাউন্ট চলতেছে 50তম বিসিএস। আমাদের প্রাইমারি কোর্সে, নিবন্ধন কোর্সে 10 থেকে 20তম গ্রেড সকল কোর্সে এখন কিন্তু আমাদের 60% ডিসকাউন্ট চলতেছে। সুতরাং আপনি যে কোনো কোর্সে ভর্তি হতে চাইলে আমাদের হটলাইন নাম্বারটা আমি একটু দিয়ে দিচ্ছি। জিরো হ্যাঁ 01901519501, এরকম 0203 একদম 09 পর্যন্ত এটা আমাদের হটলাইন নাম্বার। এই নম্বরে কল দিয়ে আপনি যে কোনো কোর্সে ভর্তির সুযোগ পাবেন। ওকে, আর কোনো প্রশ্ন আছে? শিয়ালের খাবার হবে, একা একা কাশ বলে গেলে হবে, তা আমি কারে নিয়ে যাবো আবার? চিন্তা করছেন একা একা কাশ বনে গেলে হবে? হ্যাঁ তাই, আচ্ছা যাই হোক, আজকে যে বইটা রবিউল হাসান আছেন নাকি আজকে সর্বোচ্চ শেয়ারকারী, আজকে যে বইটা অর্জন করেছেন তার নাম রবিউল হাসান, আছেন আমাদের এখানে? আমাদেরকে 8টায় ক্লাস হবে না এই বাজে স্যার, আপনি সত্যি কথা বলছেন, থ্যাংক ইউ। ওকে, এখন আমাদের আবার একটা ম্যাথের ক্লাস আছে, ঠিক আছে? আপনারা পরবর্তী ক্লাসে নাম্বারটা নিয়ে রাখেন 090151950। আমাদের প্রত্যেকটা কোর্সে আপনি 60% ডিসকাউন্টে এখন ভর্তির কিন্তু সুযোগ পাবেন। এই হটলাইন নাম্বারগুলোতে আপনি কল দিলেই ভর্তির সুযোগ পাবেন। আর আমাদের সকল কোর্সের সাথে কিন্তু বইগুলো ফিরিয়ে দেওয়া হয়। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।